থেকে বাহিরের দিকে এক নজর পরখ করে আবারও ড্রাইভিং করতে মনোযোগ দিল জেহক। গন্তব্য এয়ারপোর্ট। গাড়ির স্টিয়ারিং এ হাত চালাতে চালাতে লুকিং গ্লাসে চোখ রেখে এক নজর জাঙ্কুককে পরখ করে নিল। পেছনে বসে ব্যাক সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে জাঙ্কুক। সেই তখন থেকে একই ভাবে বসে আছে দেখে এবার জেহক একটু গলা খাকারিতে বলে উঠলো, ভাই আর ইউ ওকে? জাঙ্কুক একটু চোখ খুললো, শুধু ছোট্ট করে উত্তর দিল, ঠিক আছে। যদিও বা জেহক জাঙ্কুকের উত্তরে সন্তুষ্ট নয়, কারণ ও জানে জাঙ্কুক একদমই ঠিক নেই। এমন একটা মুহূর্তে ঠিক থাকারও কথা নয়। তবু জিয়ন জাঙ্কুক যখন বলেছে ঠিক আছে, তখন সেটা ঠিক ধরে নিতে হবে। এর বাইরে কথা বাড়ানো মূর্খতার বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু নয়। তাই জেহক সেটাই করলো। জাঙ্কুকের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পুনরায় ড্রাইভিং এ মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ ধরে চোখ বন্ধ করে রেখে তেল মুখটা সরানো যাচ্ছে না ওর মন মস্তিষ্ক থেকে। গাড়িটা এয়ারপোর্টের দিকে যত এগোচ্ছে তত যেন হৃদয়টা অদৃশ্য বেদনায় খাকা করছে। জাঙ্কুক বরাবরই উগ্র মেজাজি, হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেয় যখন তখন। কিন্তু তেল বেলায় সম্পূর্ণ বিপরীত। আজও থেকে অমন করে একা ছেড়ে আসতে মন সায় দেয়নি জাঙ্কুকের। তাই তো সুগাকে বলে এসেছে যে তে বাড়িতে আছে, সারাক্ষণ যেন একটু নজরে নজরে রাখে। তে কথা ভাবতে গিয়ে পাশে থাকা মোবাইল ফোনটা হাতে নিল জাঙ্কুক। অতঃপর গ্যালারিতে ঢুকে স্ক্রল করতে লাগলো। কাল ভোরের ধারণকৃত কিছু একান্ত মুহূর্ত। জাঙ্কুকের মোবাইলে তের তেমন কোনো ফটো নেই বললেই চলে, কিন্তু গতকাল সূর্যাস্তের সময় কটেজে নিজেদের অন্তরঙ্গের মুহূর্তের পর তে বেশ কয়েকটা ছবি তুলেছিল জাঙ্কুক, যেখানে দেখা যাচ্ছে শরীরে সফেদ রঙা কাপড় জড়িয়ে গাল ফুলিয়ে বসে আছে তে। চোখ দুটো অশ্রুসিক্ত, কেটে কেটে লাল বর্ণ ধারণ করেছে সুন্দর ফর্সা কোমল মুখটা। তের ছবিতে চোখ বুলিয়ে ওর রাগের কারণটা ভাবতে ভাবতে আজও নরম করে হেসে ফেললো জাঙ্কুক। একে একে ভাবতে লাগলো কাল ভোরের থেকে এই মুহূর্ত অব্দি সব ঘটনাগুলো। কাল মিষ্টি ভোরে নরম রোদের আড়ালে মিষ্টি থেকে নিজের মতো করে কাছে টেনে নিয়েছিল জাঙ্কুক। তারপর তের ছোট শরীরটার উপর চালিয়েছিল জাঙ্কুকের দীর্ঘক্ষণের রাজত্ব আর কৃতিত্ব। ভালোবাসার পর্ব শেষ করে জাঙ্কুক যখন সবে সবে একটু আবেশিক ঘুমের তোপে চোখ দুটো বুঝেছিল, তখনই কর্ণ খুলে ঝনকার তোলে তের একরাশ প্রমাণের আওয়াজ। চেক আছে ব্যাপারটা মস্তিষ্কে গিয়ে বিট করতেই শোয়া থেকে চট করে উঠে বসে জাঙ্কুক। ঘুম জড়ানো কণ্ঠে অবুঝের মতোই চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কাঁদছিস কেন? বয়সে 12 বছরের বড় জাঙ্কুকের কাছে অসাধ্যসিদ্ধে বরাবরই বাচ্চা সমূহ। একমাত্র জাঙ্কুক আর আপার সামনে ওর বাচ্চামো স্বভাবটা রয়েছে। জাঙ্কুকের আওয়াজ পেয়ে তে মুহূর্তেই বাচ্চাদের মতো ফ্যাচ করে কাঁদতে শুরু করলো। শরীরে একটা সুতাও নেই। কোন রকম নরম চাদরকে শরীরে পেঁচিয়ে দিয়ে অস্পষ্ট সুরে ফোপাতে ফোপাতে বলল, আপনি সেদিন গাড়ির মধ্যে বলেছিলেন আমাকে একটু কষ্ট দেবেন না, সবসময় জেন্টাল থাকবেন, অথচ আজকে দেখুন আপনার ভালোবাসার চোটে আমি আহত হয়ে গিয়েছি। বেশি লেগেছে? ডক্টরের কাছে যেতে হবে। চুপ করুন বেহায়া, এইসব অসুস্থতা নিয়ে কেউ ডক্টরের কাছে যায়? কেউ না গেলেও তুই যাবি, কারণ তোকে নিয়ে আমি একটু রিস্ক নিতে চাই না। এমনিতেও এইসবের জন্য তোর বয়সটা অনেক কম। জাঙ্কুক কথা শেষ করে তেকে কোলে নেওয়ার জন্য উদাদিত হলে তে হাড় মরিয়ে খাট থেকে নেমে যায়। তবে বিছানা থেকে নেমে গিয়ে খুব একটা সুবিধা করতে পারলো না বেচারি। পা দুটো অসাড় হয়ে থাকার দরুন কম্পোর্ট সহ ধপ করে বসে পড়লো মেঝেতে। তেরেহের নাজেহাল অবস্থা দেখে ঠোঁট টিপে হাসি সংবরণ করলো জাঙ্কুক। অতঃপর এগিয়ে গিয়ে তেকে বাহু বন্দরে কোলে তুলে ওর কানের সামনে মুখ নিয়ে হাঁচকি স্বরে বলল, আগেই বলেছিলাম তোকে ডার্ক রোমান্স আমার বেশ পছন্দ। জাঙ্কুকের কণ্ঠে ঘোর মাদকতা, চোখ দুটোতে কামনার জোড়ায়। ওর এরকম দ্রুত নিঃশ্বাসে ভরকে গেল তে। শুকনো ঢোক গিলে বলল, কি হয়েছে আপনার? তেকে বিছানায় ছুঁয়ে ফেলে তপ্ত আজে জাঙ্কুক বলল, বেবি ফ্রম নাও অন আই ওন্ট বি জেন্টল এনিমোর, বি আ গুড গার্ল, ওকে? কি? তের আশ্চর্য সীমা তুঙ্গিনে ঠোঁটের কোণে একটা ঘূর্ণ হাসি ঝুলিয়ে বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে একটা হ্যান্ড কাপ বের করতে করতে জাঙ্কুক বলে, ভয় নেই, আমার সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে। রিসোর্ট থেকে বাড়িতে ফিরে বেলা 12টার দিকে পুরোপুরি ফর্মাল গেট আপে রেডি হয়ে বের হয়েছে জাঙ্কুক। অ্যাক্সিডেন্টের কারণে বেশ অনেকদিনই ভার্সিটি যেতে পারেনিও। গতকাল উইকেন্ডে ছিল বলে বাড়িতেই সময় কাটিয়েছে। আর আজ হুট করে ডিপার্টমেন্টের প্রফেসরদের মিটিং, এটারই জরুরি তলব পেয়েছে ও, না গেলেই নয়। তাই তো তেকে নিয়ে দ্রুত বাড়িতে ফিরেছে জাঙ্কুক। তবে বিপদে ঘটেছে তেকে নিয়েই। সে যে রিসোর্টে বসে রাগ করে গাল ফুরিয়েছে, এখনো সেভাবেই বসে আছে। তের কাছে অবশ্য রাগ করার যথাযথ যুক্তি রয়েছে, তবে জাঙ্কুকের মতামত অনুযায়ী নিজেকে সামলাতে না পারলে আমার কি করণীয়? হল রুমের কাউচে বসে টিভি দেখতে দেখতেই তের চোখ গেল জাঙ্কুকের দিকে।
শরতের আকাশের মতো লাইট ব্লু শার্ট, শার্টের ফুল সিলভার হাতার বোতামগুলো খুব মনোযোগী দৃষ্টিতে লাগাতে লাগাতে নিচে নামছে জাঙ্কুক। কাঁধের এক পাশে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ। আজ অনেকদিন পর ক্লিন শেভ করে ওকে দেখতে অন্যরকম সুন্দর লাগছে। জাঙ্কুককে আর চোখে এক ঝলক পরখ করে ভেতরে ভেতরে জমিয়ে রাখা রাগটা আবারও মাথা চাড়া দিয়ে বসলো। তে তৎক্ষণাৎ মুখ ঝাঁপড়ি দিয়ে জাঙ্কুকের থেকে চোখ সরিয়ে টিভির দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, দয়া মায়াহীন নির্দন পাষাণ সাইকো বদমাশ লোক। তে এত অভিযোগ আর গালাগাল বোধ হয় জাঙ্কুক শুনলো কি শুনলো না, বরং এগিয়ে গিয়ে তের কপালে চটাৎ করে একটা চুমু খেয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, ব্যথা কমেছে জান? তে জবাব না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তের কাণ্ডে জাঙ্কুক একটু জোয়াল শক্ত করে বলল, ইগনোর করা আমার পছন্দ নয় তে। তুই আমাকে যা খুশি বল, সমস্যা নেই। আমার উপর জিদ ফলাতে নিয়ে নিজের হাতও ব্যবহার কর, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে ইগনোর বা রিজেক্ট করার দুঃসাহস দেখাবি না আর কখনোই না। আপনি আমাকে কষ্ট দিয়ে আনন্দ পান তাই না? তুই আমার সম্পত্তি বেবি, তোর সবকিছু আমার জন্য বিলং করে। যেভাবে খুশি তোকে সেভাবে আদর করার অধিকার রাখি আমি। এটাকে যত দ্রুত পজিটিভলি নিবি তত তাড়াতাড়ি তোর কাছে সবকিছু স্বাভাবিক মনে হবে। কথা শেষ করে নতুন উদামে তের দুগালি চুমুখে গটগটে বেরিয়ে গেল জাঙ্কুক। তের শরীরটা সত্যি সত্যি ভালো নেই। সকাল থেকে জ্বর জ্বর ভাব, শরীর ম্যাচ ম্যাচ করছে। আগের রাতে না ঘুমানোর দরুন মাথাটা ধরে আছে খুব। এই মুহূর্তে বিশ্রাম নেওয়াটা খুব জরুরি। তাই জাঙ্কুকের অর্ডার করে রেখা যাওয়া খাবারটুকু আর ওষুধ খেয়ে হলরুমে চাদর টেনে ঘুমিয়ে পড়লো তে। একটা দুঃসময় মাঝপথে আটকে গিয়ে তে ঝট করে উঠে বসলো ঘুম থেকে। সূর্য তখন টলে পড়ছে পশ্চিম আকাশে। দুঃস্বপ্নের পরিণতি জানার সাহস কিংবা ইচ্ছা কোনোটাই নেই। ঠান্ডার মধ্যেও শরীরটা ঘামে পিষে চপচপ করছে। হাঁপের মতো ওঠানামা করছে শ্বাস প্রশ্বাস। ভয় জর্জরিত হয়ে চুপসে যাওয়া মুখমণ্ডলটাকে বেশ অনেকক্ষণ লাগালো স্বাভাবিক করতে। কিছুক্ষণ একইভাবে বসে থেকে হাতের পিঠ দিয়ে কপালের ঘামটুকু মুছে চারদিকে চোখ বুলালো তে। রুমটা অন্ধকারে ছেয়ে আছে, হয়তো জাঙ্কুক এখনো ভার্সিটি থেকে ফেরেনি। অন্ধকার রুমের আনাচে কানাচে লেজ নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে ছোট বিড়াল ছানা থান। এই বাড়িতে আসার পর অনেক দিনের মাথায় সুস্থ সবল টকবকে থানকে দেখে বেশ আশ্চর্য হলো তে। সবাই মিথ্যা বলে, আমার জীবন জাঙ্কুক এতটাও খারাপ নয়, নয়তো আমার মেয়েটা এত গোলমোল হতো না। কিছুক্ষণ ধরে বসে বসে থানের নড়চড় লক্ষণ করার পর কয়েকবার নাক টেনে ভেতরে অনেকটা ঠান্ডা বাতাস পুড়ে নিয়ে ধীর পায়ে রুমে চলে যায় তে। অতঃপর ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টিয়ে পুনরায় ফিরে আসে হল রুমে। এখন সত্যি শরীরটা বেশ হালকা লাগছে, মেজাজটাও ফুরফুরে। অগদায় থানকে কোলে নিয়ে এগিয়ে গিয়ে বসলো টিভি দেখতে। আজকাল এ বাড়িতে থাকা সত্ত্বেও থানকে সময় দিতে পারে না তে। কি করেই বা দেবে? আরেকজনের হাজারো রকম মুহূর্ত মেটাতে মেটাতেই তো ওর জীবনটা ফালাফালা। কখনো বিরক্ত হবে তো কখনো আদর করবে, কখন চড়িয়ে গাল লাল করে দেবে তো কখনোই নিজে সেখানে মলম ঘষবে। কি মুশকিল! রিমোট দিয়ে একে একে টিভির চ্যানেল পাল্টাচ্ছে তে। কোনো কিছুই ভাল লাগছে না। বিদেশি চ্যানেলগুলো ছাতার মাথা, কোনো কিছু দেখার জন্য ওদিকে নেটফ্লিক্স দেখার মতো ধৈর্য নেই আমার। তে যখন টিভির চ্যানেল পাল্টাতে গভীর মনোযোগী, তখনই বাড়িতে ফিরে জাঙ্কুক। হল রুমে এক মুহূর্ত ওয়েট না করে সোজা সিঁড়ি ডেঙ্গিয়ে রুমে চলে যায়। গলা উঁচিয়ে তেকে ডাকতে লাগলো, তে তে ডাকছি আমি, রুমে আয়। সকালের রাগ এখনো ভারী পড়েনি তে, তার উপর এখন আবার উদ্ভাতের মতো রাগি রাগি গলায় ডাকছে জাঙ্কুক। জাঙ্কুকের চোখের সামনে পড়লেই সকালের কথা মনে পড়ে যায় ওর। লজ্জার অভিমান দুটোই তরাত করে বের হয়ে যায়। ওই জন্যই তো হয়তো বাতে বেডরুমের দিকে পা বাড়ানোর সাহস পেল না। চুপচাপ খাপটি মেরে বসে রইল কাউচের উপর। ওদিকে তে রুমে আসছে না দেখে জাঙ্কুক রেগে ফোঁসফাস করতে করতে তীক্ষ্ণ কণ্ঠে বলল, তের বাচ্চা রুমে আয়, নয়তো আমি একবার নিচে গেলে তোকে কাঁচা চিবিয়ে খাবো। সকালের কথা ভুলে গিয়েছিস? না, এবারও এলো না। জাঙ্কুকের মেজাজ এতক্ষণে সপ্তম আসমানে উঠে এসেছে। এত তেজ কেন এই মেয়েটার? জাঙ্কুক একটুই তো কোলে নিয়ে আদর করতে, ওকে খেয়ে তো আর ফেলতো না। তা উপরে এলো না ওই ছলনাময়ী পিচ্চিতে। জাঙ্কুক বিরক্ত হয়ে পায়ের জুতা জোড়া দুটোকে দুদিকে ছুঁড়ে মেরে ফেললো। খালি পায়ে তরতর করে নিচে নেমে এলো। জাঙ্কুক যখন সে সিঁড়িতে এসে দাঁড়িয়ে রেগে মেয়েকে কিছু বলবে, তার আগেই ওর চোখ গেল চলন্ত টিভি স্ক্রিনে। বেশ বড়সড় ইংরেজি হেডলাইন। তে চলো চলো চোখে সেদিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের উপস্থিতি টের পেয়ে ওর দিকে তাকিয়ে তে বলল, কিয়ারা রোজিয়ন তো খুব নামকরা অভিনেত্রী ছিলেন। শুনেছি 19 শতকে ওনার করা প্রতিটি শর্ট ফিল্ম, সিরিজ, মুভি সবকিছু জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এখনো চেহারা বাদকেই চিহ্নটুকু অব্দি নেই, অথচ উনি কিনা এত তাড়াতাড়ি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। আর এই নিউজে কি বলছে এসব? ওর নাকি 2 সন্তান। সারা জীবন তো টিভির পর্দায় একজনকেও দেখলাম না, তাহলে তারা কোথায়? তের কথা জাঙ্কুকের কানে আদৌ পৌঁছেছে কিনা হদিস নেই। নিউজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ও যেভাবে খালি পায়ে নেমে এসেছিল সেভাবেই উপরে উঠে গেল। জাঙ্কুক চলে যেতেই তের ভ্রম কাটলো। কোনরূপ বাক্য আদান প্রদান না করেই জাঙ্কুক এভাবে চলে গেল কেন? প্রশ্নটা মাথায় রেখে তে নিজেও থানকে রেখে জাঙ্কুকে অনুসরণ করে উপরে রুমের দিকে চলে গেল। রুমে প্রবেশ করতে তে দেখতে পায় দক্ষিণের দিকে যে কাচের দেওয়াটা আছে সেদিকে মুখ ঘুরে দু পকেটে হাত গুজে জীবন মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে জাঙ্কুক। এর মনে এক অজানা আতঙ্ক চটচট করছে। কি কি হয়েছে আপনার? আপনি কিয়ারা রোজিয়নকে
ব্যক্তিগতভাবে চেনেন? আমার নাম কি তে? আপনার নাম তো জিয়ন জাঙ্কুক। কথাটা শেষ করার আগে কিছু একটা আজ করতে পেয়ে থেমে গেল তে। জাঙ্কুক ঘুরে তাকিয়ে বলল, এখন বুঝেছিস আমার এই অদ্ভুত নামের রহস্য? সঙ্গে সঙ্গে চক্ষু ছানা বড়া হয়ে গেল তে। চমকে গিয়ে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, তার মানে আপনি কিয়ারা রোজিওনের বড় সন্তান? কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে অজান্তে মুখের উপর হাত চলে গেল তে। আপনি ঠিক আছেন? জাঙ্কুক জবাব দিল না। এগিয়ে গিয়ে খাটের উপর বসে থেকে নিজের কাছে টেনে এনে দু হাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরলো। মাথা ঠেকালো তে ছোট্ট পেটে। ওর এরকম কাতর ব্যথা তুলো স্পর্শে জমে গেল তে। যে মানুষটা সবসময় তেকে নিয়ে নিজের বুকে ঠাঁই দিয়েছে, সে কিনা আজ হুট করে তের বুকে মুখ বুঝলো। জাঙ্কুকের মা মারা গিয়েছে। যেভাবে থাকুক না কেন, মা নামক নারীর টানটুকু তো পৃথিবীর বুকে অন্তত জীবিত ছিল, আর আজ সেটাও বিনা সুতায় বাঁধন চিহ্ন হলো। জাঙ্কুকের কষ্ট পাওয়াটা অস্বাভাবিকের কিছু নয়। তাহলে জাঙ্কুক কেন চুপচাপ বসে আছে? কেনই বা মায়ের কথা ভেবে বিলাপ করে কান্না করছে না এখনো? জানা নেই তের। ও তো কেবল নিজের ছোট দুটো হাত দিয়ে জাঙ্কুকের পিঠে হাত বুলিয়ে দিতে ব্যস্ত। এভাবে নিঃশব্দে শুধু ভারী নিঃশ্বাসের আদান প্রদানের সময়টা যে কতটা অতিবাহিত হয়েছে জানা নেই তের। ভীষণ হৃদয় নিবারক নিস্তব্ধতা কাটিয়ে জাঙ্কুকের ফোনটা তখন প্রাইভেট হয়। তখনই ভ্রম ছুটে যায় তের। ও জাঙ্কুকের বুকের মধ্যে আগলে রেখেই হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করলো। রিসিভ করে কানে ধরতে ও পাশ থেকে জিহুব বলে উঠলো, ভাইকে লস অ্যাঞ্জেলেস যেতে হবে। ওনার মায়ের শেষ কার্য ওনাকে সম্পন্ন করতে হবে। ওনার মা কি ওনাকে একবারও দেখতে চায়নি? শুনেছি মৃত্যুর আগ পর্যন্ত নিজের ভুলের জন্য আহাজারি করেছেন তিনি। চাতক পাখির মতো মুখিয়েছিলেন ছেলেদের এক নজর দেখার জন্য। কিন্তু ভাই ইচ্ছা করে নানা বাড়ির সঙ্গে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছে বহু বছর আগেই। তাই শেষ ইচ্ছাটা পূরণ করা হয়নি ওনার। তে কিছুটা হলেও সারাংশ বুঝতে পেরে কল কেটে দিল তৎক্ষণাৎ। তারপর জাঙ্কুকের মুখোমুখি হয়ে হাঁটু গেড়ে বসে ওর গাল দুটো হাতে আজরা ভরে শুধায়, আমার শাশুড়ি মাকে যে টিভিতে সবসময় দেখাতো আগে বলেননি কেন? জাঙ্কুক অবাক দৃষ্টিতে তের দিকে তাকালো। তে আবার পুনরায় বলে, শেষ কৃত্যের জন্য আপনি গতকাল লস অ্যাঞ্জেলেস যাচ্ছেন তাই তো? জাঙ্কুক হ্যাঁ সূচক মাথা নাড়লে তে বলে, তাহলে এই সুযোগে আমি একটু আমার মায়ের কাছে যাই। মা তো মেয়ের মুখের দিকে তাকিয়ে ঠিক সবকিছু মেনে নেবে, দেখবেন। আমি কথা দিচ্ছি, আপনি ফিরে এসে দেখবেন সবকিছু স্বাভাবিক আর কতটা সুন্দর হয়ে গেছে। মা আপা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। তারপর আমরা প্রতিদিন একসাথে ভার্সিটিতে যাব, যে যার কাজ করব। ফেরার পথে মায়ের বাসা থেকে রাতে খেয়ে প্রতিদিন বাড়িতে ফিরবো। উইকেন্ডেতে রাত জেগে মুভি দেখবো। সুগা ভাইয়া, ইউনু ভাইয়া আর লিসা আপুর সাথে সুযোগ পেলেই ট্যুরে যাব। আমাদের স্বপ্নের মতো সংসার হবে, আমি কথা দিচ্ছি। এই জীবনে আর কখনো একা হবেন না আপনি, আর না কখনো আমরা দুজন আলাদা হব। এটাই শেষবার। তের প্রতিশ্রুতির পালা শেষ হলে জাঙ্কুক পুনরায় তেকে দাঁড় করিয়ে ওর বুকে মাথা রাখে। চোখ দুটো আবেশে বন্ধ করে নির্লিপ্ত কণ্ঠে বলে, একটা সত্যি বলি, পুরো দুনিয়ায় তুই ছাড়া আমার আর কেউ নেই তে। তুই না থাকলে এই বাড়িটার মতোই আমার হৃদয়টাও ফাঁকা হয়ে যায়। কি ভীষণ যন্ত্রণায় কাটাই আমি, সেটা কেবল আমার হৃদয় জানে। তুই আমার অবসেশন তে, আমার মাদকতা, আমার স্লিপিং পিল, আমার দিন, আমার রাত, আমার আশা, আমার গরণ, আমার ভাঙন, আমার জীবনের মরণ, সবকিছুই তুই। তাই কখনো যদি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করিস, সেদিন তোর যন্ত্রণাদায়ক ভাগ্য আমি নিজের হাতে লিখবো জান। গাড়িতে বসে বসে কালকে তের বলা ব্লেডের মতো ধারালো কথাগুলো ভাবতে ভাবতে আজ আবার একবার আওড়ালো জাঙ্কুক। আই রিপিট, আমার থেকে দূরে চলে গেলে তোর জীবনে কালবৈশাখী ঝড় তুলে ছাড়বো আমি। পরন্ত বিকালে সাইক্লিক করে মাত্রই ইকো পার্কের শেষ প্রান্তে এসে থামলো সুগা আর জিমিন। সুগা বরাবরই ম্যাকবুক, কম্পিউটার, কিবোর্ড এসব নিয়ে পড়ে থাকতে বেশি পছন্দ করে। কিন্তু আজকাল জিমিনের পাল্লায় পড়ে প্রায়শই বিকেলের দিকে সাইকেল কিংবা হেঁটে হেঁটে বের হতে হয় ওকে। জিমিন আবার সম্পূর্ণ ভিন্ন ধর্মী মেয়ে। সে অ্যাথলেটিক গার্ল, দৌড়ঝাঁপ, লাফালাফি, মারামারি এসবের শীর্ষ অবস্থায় ও। দুই মেরুর দুই প্রেমিক যুগলে মিলেমিশে থাকাটাও বেশ কষ্টসাধ্য। তবু জিমিনকে বসে রাখার জন্য সর্বচেষ্টা করে সুগা। মনে মনে ভাবে, ভালোবাসি, ফেলে তো আর দিতে পারবো না, কিন্তু এই বদমেজাজি উড়োচটি মেয়েটার একটা রফা দফা করতেই হবে এবার। কি ভাবছিস? দেখ জিমিন, ওখানে একটা চার্চ। তো মানে চল গিয়ে ফাদারের কাছ থেকে একটা আশীর্বাদ নিয়ে আসি। উপরে উপরে জিমিনকে পটালেও মনে মনে সুগা ভাবে, বজ্জাত মহিলা, একবার চার্চে চল। ফাদারের কাছ থেকে বসিকর পানি পড়া এনে যদি না খাইয়েছি তোকে, তবে আমার নামও মিনি অঙ্কি ওরফে সুগা নয়। সুগার কথায় জিমিন কিছু একটা ভাবলো, তারপর না সূচক মাথা নেড়িয়ে বলল, না যাবো না, সন্ধ্যা হয়ে আসছে, চল ফিরে যাই। সুগা তৎক্ষণাৎ নিজের সাইকেলটাকে ফেলে দিয়ে এগিয়ে গিয়ে জিমিনের বাহু আঁকড়ে ধরে বলল, এমন করে না জান, সামনে বিয়ে করতে হবে না, একটুখানি তো ব্যাপার, চল না প্লিজ। হ্যাঁ আচ্ছা চল। সুগা খুশি হয়ে জিমিকে ধরে চার্চের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই কোথা থেকে হাঁপাতে হাঁপাতে উদয় হয় ইউনো। ইউনোকে দেখে মাত্র বিরক্তিতে চিবিড়িয়ে ওঠে সুগা। শালা, বিরিয়ানির আলাজ আসার আর টাইম পেলি না? ইউনো কথা বলার ফুসরত পাচ্ছে না, এখন হাঁপাচ্ছে। তা দেখে সুগাকে থামিয়ে দিয়ে বলল, চুপ কর সুগা, আগে ওকে শ্বাস ফেলার সুযোগ দে।
আচ্ছা দিলাম। বেশ কিছুক্ষণ পর পানি খেয়ে খানিকটা শান্ত হয়ে ইউনোসুকাকে বলে, জেকে জেকে তোর প্রেমের 12টা বাজালো বলে দোষ। কেন, কি হয়েছে? তোকে না ঘুরে আসতে বললাম তের বাসার সামনে থেকে? এতটুকু দায়িত্ব পালন করতে পারিস না? ম্যানারলেস কোথাকার। আরে সেখানেই তো গিয়েছিলাম, গিয়ে দেখি তেদের অ্যাপার্টমেন্টে অন্য ভাড়াটিয়া উঠেছে, তেরা নেই। নেই মানে? হুট করে কোথায় গেল তেরা? এখন ইউনোর সাথে সাথে সুগারও গলা শুকিয়ে এসেছে। জিমিন সুগার ভয়তো চাহানি দেখে একবার এগিয়ে ইউনোকে বলে, আজ প্রায় 10 দিন হতে চললো জেকে এখনো এলা থেকে ফেরেনি। ওর মায়ের কিছু উইশ ছিল, সেগুলো ও আর ওর ভাই মেয়ে পূরণ করতে করতেই শুনেছি টাইম লেগেছে। তবে আজ কিংবা কালের মধ্যে ফিরে আসার কথা। পিছনে খ্রিস্ট ধর্মের পবিত্র ধর্মশালা চার্চের দিকে তাকে বুকে শ্রুত এনে বিড়বিড়ে বলল, আই উইশ এনিথিং উইল বি ভেরি ফাইন, আমিন। একজন বিটিএস আর্মির কাছে বিটিএস এর একটা ছবি, একটা লম্ব কার্ড কিংবা ছোট্ট একটা স্টিকার কখনো কখনো হয়ে ওঠে অনেক বড় স্মৃতি। সেই ভালোবাসা আর স্মৃতিগুলোকে আরেকটু কাছে রাখতেই আমাদের কিউট জেজে ক্রিয়েশনে রয়েছে বিটিএস এর নানা ধরনের কালেকশন। লম্ব কার্ড, স্টিকার, নোটবুক, পেন, গিফট আইটেম আরো অনেক কিছু। শুধু তাই নয়, আমাদের পেজ থেকে পেয়ে যাচ্ছ কাস্টমাইজ প্রোডাক্টের ফ্যাসিলিটি, যেখানে তোমাদের পছন্দ মতো ছবি দিয়ে কাস্টমাইজ করে জিনিস নিতে পারবে। তাই আর দেরি নয়, স্মৃতিগুলো নিজের করে নিতে এক্ষুনি চলে আসুন কিউট জেজে ক্রিয়েশনে এবং পারচেজ করতে পারবেন আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো। অর্ডার করতে কমেন্ট বক্স চেক করুন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করুন। আল্লাহ হাফেজ। গাড়ির প্লেলিস্টে বাজতে থাকা চমকপ্রদ লাইনগুলো শেষ হতে না হতেই সহসাই থেমে গেল ব্ল্যাক মার্সিডিজটা। জানালার কাজ নামিয়ে সেই তখন থেকে নিকটিং এর ধোঁয়া উড়ছে জাঁকুক, যার দরুন গাড়ি থেমে যাওয়া সত্ত্বেও ঝপকে আগ বাড়িয়ে আর কিছু প্রশ্ন করলো না ও। অন্য হাত দিয়ে ফোন তুলে কল লাগালো ব্ল্যাক হার্ট ইমোজি দিয়ে সেভ করা নাম্বারটাতে। জাঁকুক কল দেওয়াতে ব্যস্ত। এই সুযোগে গাড়ি থেকে সহসাই নেমে গেল জেহব। আজ 13 দিনের মাথায় লস অ্যাঞ্জেল থেকে সান ফ্রান্সিসকোতে ফিরেছে ওরা। জাঁকুকের মা বড় পর্দার সাবেক তারকা, সেই হিসেবে অনেক বেশি দায়িত্ব আর ফর্মালিটিস ছিল সেখানে। তাছাড়া বেশ কিছু ইন্টারভিউ ছিল। কিয়ারা রোজিওরের দ্বিতীয় ঘরের সন্তান রয়েছে ঠিকই, তবে সে এক হাতে সকল দায়িত্ব সামলানোর মতো ততটাও বড় না। একসাথে অনেকগুলো দখলের ফলস্বরূপ পরিস্থিতিটা বদলে গিয়েছিল তখন। অকদাই ইচ্ছে না থাকা সত্ত্বেও থেকে যেতে হয়েছিল জাংকুককে। আর আজ কাঁধে জমে থাকা মাতৃত্বের শেষ দায়িত্বটুকু অবসান ঘটিয়ে সান ফ্রান্সিসকোতে ফিরে সবার আগে ডেকে নেওয়ার উদ্দেশ্যে ওদের ভবনের সামনে গাড়ি থামাতে নির্দেশ করে জাংকুক। জিওব নিজেও অবশ্য মনে মনে এটাই চেয়েছিল, কারণ ও নিজেও তো সুজিকে দেখে না অনেকদিন। জাংকুক আর তেকে নিয়ে সে যে রাগারাগি হলো, তারপরে ফোনে কথা হলেও মায়ের ভয়ে তটস্থ সুজি। সামনাসামনি দেখা করার মতো সাহস করে উঠতে পারেনি আর। তাছাড়া গত 13 দিন ধরে ফোনে যোগাযোগটুকু বিচ্ছিন্ন হয়েছে। ওই জন্যই তো বহুদূরের দূরত্বতে জিহবের হৃদয়টা পড়ে যাচ্ছে খুব। জিহব একবার ভবনের দিকে নজর দিল। একতলা দুতলা ছাড়িয়ে নজরবন্দি হলো 3 তলার অবস্থিত কর্নারের অ্যাপার্টমেন্টে। ভোর সন্ধ্যাবেলাও সেখানে নিকট কালো অন্ধকার বিরাজমান। কোন রুমেই এক ফোঁটা আলো জ্বলছে না। পুরো রুমে এই একটা অ্যাপার্টমেন্টে এই হাল দেখে বিস্ময় হয়ে গেল জিহবের হাসি হাসি মুখটা। সুজি রুমের বারান্দায় একবার চোখ বুলিয়ে অস্পষ্ট সুরে বলল, সুজি তো সবসময় ঘরে সন্ধ্যা বাতি দেয়, তাহলে আজ কোথায় গিয়েছে সবাই? জিহবের অযাচিত ভাবনার ছেদ ঘটিয়ে জাংকুক দ্রুত পায়চারির আওয়াজে ওর চোখ ঘুরিয়ে দেখতে পায় ঠান্ডা হওয়ার মাঝেও নিজের ওভারকোটটা ছুঁড়ে ফেলে দিয়ে কানের ফোন হাতে সিগারেটটা নিয়ে ক্রমাগত পায়চারি করছে জাংকুক। চেহারায় তার ভীষণ তিক্ততা আর বিরক্তির ছাপ। দেখে মনে হচ্ছে কোনো কিছু অপারগতায় জিদের তোপে নিচে চুলগুলো নিচে ছিঁড়ে ফেলবে এখন। ক্রমশই একই নাম্বারে ডায়াল করতে করতে জল শক্ত হয়ে গেল জাংকুকের। কে জান বাচ্চা, আমার প্লিজ ফোনটা তোল। এই বয়সে তোর জন্য এত পাগলামি করতে আর ভালো লাগে না আমার, অথচ প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে চিন্তা দিয়ে পাগল করে রাখিস আমাকে। এত কেন নির্দয় তুই? জাংকুকের ব্যাপারে আর উগ্রতার ভঙ্গিমা নজরে এলে জিহব সেদিকে এগিয়ে এসেছে। এনি প্রবলেম ভাই? সুজিকে কল দাও জিহব, আমার বদমাশ বউটা কল তুলছে না। জাংকুক সিগারেটে টান দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে 3 তলার দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে বলল কথাটা। জাংকুকের কথা শুনতেই জিহবের ভেতরটা থপ করে উঠলো। আচমকা ওর গলা খাদে নামিয়ে বলল, সুজি তো সেই সকাল থেকেই ফোন তুলছে না ভাই, আমি ল্যান্ড করার পর থেকেই কল দিচ্ছি, ফোন অফ। জিহবের কথায় জাংকুকের জলটা শক্ত হয়ে উঠলো খানিকটা। বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনিটা পুনরায় চলে গেল 3 তলার ভবনে। তিমিরে ঢাকা বারান্দার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে চট করে জাংকুকের সুকৌশলীয় মস্তিষ্কটা খারাপের কোনো কিছু পূর্বাভাস অনুভব করলো। তৎক্ষণাৎ পেশিবাহুল হাত দুটো মুঠবদ্ধ করে উঠলো। ছুরি ফলার মতো ধারালো নজরটা জিহবের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত পিষে বলল, জিহব উপরে যাও, ভেতরে কি আছে না আছে, কে কি করছে, কে কি বলছে কিছু দেখার দরকার নেই, সোজা গিয়ে দেখে টানতে টানতে নিচে নিয়ে আসো। জাংকুকের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জিহব ভবনের দিকে চলে গেল। জাংকুকের মন বলছে তে উপরে নেই, তে যদি উপরে থাকতো তাহলে ঠিক টের পেত জাংকুকের হৃদয়। আর ওই জন্য সে সন্দেহটুকু হাঁটাতেই জিহবকে পাঠানো। জিহব চলে গেলে জাংকুক গাড়ির ডিক্সের হেলান দিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে নিল। প্রচন্ড যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে ওর। তার সাথে যোগ হয়েছে হৃদয়ে লিলিহাল। একটা মেয়ের জন্য আর কত, আগে তাও শারীরিক মানসিক দুটো
দূরত্ব ছিল, ভালোবাসাটা একতরফা ছিল। জাঙ্কুক নিজেকে ব্যাপকভাবে সামনে নিয়েছে বহুবার, কিন্তু এখন সবটা পাওয়া হয়ে গেছে। তে শরীরের কাছে কাছে জাঙ্কুকের তীব্র ভালোবাসার স্পর্শ জড়ানো, সেই সাথে হৃদয়ের উপর জড়ান মায়া তো আছেই। এখন কি করবে জাঙ্কুক? পেয়ে হারানোর ব্যথাটা যে খুবই যন্ত্রণাদায়ক, তে কি তা বোঝে না? খানিকক্ষণ চোখ দুটো বন্ধ করে রেখে তেকে খুব কাছে থেকে অনুভব করতে করতে অস্পষ্ট সুরে গলা থেকে আওয়াজ বের হয়ে এলো, আই শিওর তে, আমি তোকে খুঁজে পেলে তোর যে কি হাল করব সেটা আমি নিজেও জানি না। লাইট, ক্যামেরা, অ্যাকশন। ডিরেক্টর রিজারের মুখে শব্দটা কখনই বের হতেই লাইটের সামনে দাঁড়িয়ে একের পর এক পোজ দিতে শুরু করলো ইউনো। শেষ রাতে শুটিং চলছে, সামনে সময়ে ফেস্টিভ্যাল। বছর শুরুর দিকে এই সময়টাতে ফ্যাশন শুটের কাজ বেশ ব্যস্ত সময় পার করে ইউনো। চেহারা আর আত্মবিশ্বাসের র্যাপ ওয়ার্কের দারুণ। গুচি, লুইস ভুইটন, নাইট, কেলভিন ক্লেনের মতো পৃথিবীর সেরা নামি দামি প্রায় সব অনেক ব্র্যান্ডই সুপার মডেলের খ্যাতি রয়েছে ইউনোর বলেতে। ডিরেক্টর সাহেব প্যাকআপ বলতেই ইউনো দ্রুত হেঁটে মেকআপ রুমে চলে গেল। ওর পেছনে পেছনে আরো গেল দুজন স্টাফ, যারা এই মুহূর্তে ওর মেকআপ ঠিকঠাক করবে। ইউনো এগিয়ে গিয়ে চেয়ারের উপরে গা ছেড়ে বসেছে কি বসেনি তার আগে ঝিমঝিম আওয়াজে ভাইব্রেট করে উঠলো ওর ফোনটা। কে কল দিয়েছে দেখার জন্য ফোনটা চোখের সামনে ধরতেই তকাত করে লাফিয়ে উঠলো ইউনো। ফোনের স্ক্রিনে জাঙ্কুকের রাগে রাগে চেহারাটা ভাসছে, তারপর গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা ব্রিটিশ হিটলার। জাঙ্কুকে কল দিয়েছে, তাও এই সময় ব্যাপারটা সন্দেহজনক। ফোনের দিকে তাকিয়ে মনে মনে বলল, এবার কি করব, কি উত্তর দেব? কলটা কি কেটে দিব? কিন্তু কল না ধরলে তো আর এক বিপদ। হিটলারের বাচ্চা সোজা শুটিং সেটে এসে গেলিয়ে যাবে, তখন আবার নিজেরই মান সম্মানের ব্যাপার। কিছুক্ষণ একইভাবে ভেবে ফোনের দিকে চেয়ে থেকে চোখটাকে এপাশে ওপাশে তাকিয়ে কয়েক দফা শুকনো ঢেক দিলে ফোনটা ভয় ভয় রিসিভ করলো ইউনো। ফোন তোলার সঙ্গে সঙ্গে এপাশ থেকে হ্যালোটা বলার কোনো রকম ফুসরত না দিয়ে ওপাশ থেকে জাঙ্কুক চেঁচিয়ে উঠলো, ইউনোর বাচ্চা, আমার তে কই? জানতাম যত দোষ চাইনি ইউনোর। সুগাকে আমি বলে যাইনি তের দিকে খেয়াল রাখতে? কোথায় ওই হতচ্ছাড়া? তেকে খুঁজে না পেলে কিন্তু জিমিনকে আমি নিয়ে দাঁড়িয়ে থেকে অন্যজনের সাথে বিয়ে দিয়ে দেব, কথাটা বলে দিস ওকে। তে যে নেই সেটা আরো 2 দিন আগে জেনেছি আমরা, তোর কথা মতো খোঁজ নিয়ে জেনেছি। পরে উপায়ন্ত না পেয়ে সুগাতের বোনের ফোনের নম্বর জোগাড় করে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি, ফোন বন্ধ। লাস্ট লোকেশন ওদের অ্যাপার্টমেন্টে। হাদারাম, তাহলে আগে কেন জানাসনি আমাকে? এতদিন পরে এখন আমি কোথায় খুঁজবো ওকে? তুই রেগে যাবি, দুশ্চিন্তা করবি, তাই সাহসে কুলাইনি। তো এখন কি আমি ঠিক আছি? তোর কি মনে হয়? ইউনো জবাব দিল না। অপর পাশ থেকে নির্ভরতা আজ করে জাঙ্কুক নিজের অতিরিক্ত ক্রোধ দমিয়ে গলা একটু খাদে নামিয়ে বলল, সুগা কোথায়? ফোন কেন তুলছে না ও? তোর ভয়ে ফোন বন্ধ করে কোথায় যেন ঘাপটি মেরে বসে আছে, বোধহয় জিমিনের বাসায়। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে পিক পিক করে কলকাতার আজ ভেসে এলো। ইউনো একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। কিন্তু কোথায় যেতে পারে তে? এদিকে জাঙ্কুক একটা প্রতীক অর্জনের সাথে সাথে মোবাইল ফোনটা সর্বশক্তি দিয়ে পাহাড়ের ধারে ছুঁড়ে মারলো জাঙ্কুক। সন্ধ্যা রাতে যা ভেবেছিল তাই হয়েছে। শুধু তে কেন, তের একটা চিহ্ন পর্যন্ত পড়ে নেই জাঙ্কুকের জন্য। আর এই ব্যাপারটা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিচ্ছে জাঙ্কুককে। হৃদয়ের অসহ্য যন্ত্রণা আর মস্তিষ্কে জ্বলতে থাকা অগ্নিয়গিরি দাবানলের যে একসাথে গ্রাস করে নিচ্ছে ওকে। প্রচুর মানসিক চাপে নিজের অজান্তেই হাতের পিঠে নাক ঘষছে সেই সন্ধ্যা থেকে। বারবার সিগারেট ধরে সেই ধোঁয়া উড়াতে লাগলো। সন্ধ্যা থেকে কতবারই যে স্মোক করেছে সেই খেয়াল নেই ওর। জাঙ্কুক শুধুমাত্র এখন চিন্তায় আছে। সেই সাথে আকাশে মিটি করে জ্বলছে শুকতারা। রাতের পুরো শহর ঘুমিয়ে আছে, শুধু ঘুম নেই জাঙ্কুকের দু চোখে। ওর ঘোর রাখা নিদ্রাহীন চোখ দুটো জুড়ে তো শুধু তেরই বসবাস। মেয়েটা হারিয়ে গিয়েছে, ঘুমাতে দিচ্ছে না জাঙ্কুককে, কি আশ্চর্য। জাঙ্কুক যখন বাইকে হেলান দিয়ে স্মোক করতে করতে হিজিবিজি ভাবছে, তখনই হড়মড়িয়ে ছুটে আসে জেহব। পাহাড়ের চূড়ান্তে বসে জাঙ্কুককে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে বড় একটা দম নিল। সেই সাথে 2 হাত দিয়ে হাঁটুতে ভর করে হাঁপাতে লাগলো কিছুক্ষণ। নিস্তব্ধ রাতের শুনশান পরিবেশ, হাঁপানোর মতো ওঠানামা করছে জেহবের বক্ষদেশ। আপনার ফোন কোথায় ভাই? ফেলে দিয়েছি। আরে কোথায় ফেলেছেন? জাঙ্কুক চোখ দিয়ে ইশারা করলো পাহাড়ের ঢালে। জেহব সেদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেলে বলল, খোঁজ নিয়েছি ভাই, তেরা সান ফ্রান্সকোর কোথাও নেই। শুধু সান ফ্রান্সকোতেই নেই নাকি পুরো ইউএসএ তে নেই সেটা আমিও জানি। থাকলে নিশ্চয়ই লোকেশন ট্র্যাক করা যেত। অন্য কোনো ইনফরমেশন থাকলে বলো। ডক্টর এডওয়ার্ডের চেম্বারে গিয়েছিলাম। কি বলেছেন উনি? উনি বলেছেন বেশ কিছুদিন ধরেই নাকি আইইউ ম্যাম নিজে চিকিৎসাপত্র সবকিছু গোছাচ্ছিল এবং ওনার কাছ থেকে অনুমতি চেয়ে জানিয়েছে কোনোভাবে এখন দেশে ফিরতে পারবে কিনা। যে বাকি কথা শেষ করার আগেই জাঙ্কুক বলল, এবার সবকিছু ক্লিয়ার যে হোক। মিসেস আইইউ তার মেয়েদের নিয়ে বাংলাদেশে চলে গিয়েছে, কিন্তু ওনাকে এত তাড়াতাড়ি এই কাজে হেল্প করলো কে? কোম্পানির হেল্প নিলে তো আমার কানে ঠিক পৌঁছাতো, তাহলে কার এত সাহস? কিন্তু ভাই বিডিতে ফিরে কোথায় যেতে পারে? মিসেস আইইউর দৌড় জেকে গ্রুপ আর জাঙ্কুক কুঞ্জ পর্যন্তই সীমাবদ্ধ। আচ্ছা, মিসেস আইইউর অ্যাসিস্ট্যান্ট কি কোনোভাবে এর সাথে ইনভলভ? না ভাই, ব্রাইট বাবা মায়ের একমাত্র ছেলে, তাছাড়া ওর পরিবার শান্তিপ্রিয়। সেদিন আপনার সাথে ঝামেলা হওয়ার পর
ব্রাইট ওর বাবা মার নির্দেশে চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে, কারণ ওর পরিবার চায়নি দ্বিতীয়বার তাদের ছেলে আপনার সামনে পড়ুক। ভেরি গুড, তুমি যাও, রাত শেষ হয়ে যাচ্ছে, গিয়ে রেস্ট করো। জিওব হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চলে যাওয়ার আগে আরেকবার ঘাড় ঘুরিয়ে বলে, ভাই আপনি? সময় হলে চলে যাব, ইউ শুড গো। জিওব আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বড় বড় পা ফেলে জায়গা ত্যাগ করলো। দিস ফাকিং অবসেশন। জিওব চলে যেতে গম্ভীর আওয়াজে কথাটা বলে বাইকের লুকিং গ্লাসের মাঝ বরাবর পাঁচ বসিয়ে দিল জাঙ্কুক। সঙ্গে সঙ্গে ভেঙে চৌচির হয়ে ঝরঝরে মাটিতে আসে পড়লো কয়েক টুকরো ভগ্ন কাঁচ। সেই সাথে ধারালো কাচের আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত বের হচ্ছে জাঙ্কুকের আঙ্গুল কেটে। নিজের রক্তাক্ত হাতের দিকে এক পলক না তাকিয়ে উল্টো একের পর এক ধোয়ার কুণ্ডলি ছেড়ে গর্জে উঠে বলল, প্রতারক, মিথ্যাবাদী, ছলনাময়ী, নিজের সবকিছু আমার মাঝে বিলিয়ে দিয়ে হাজারটা মিথ্যা প্রতিশ্রুতি শুনিয়ে আমাকে নিজের জন্য উন্মাদ বানিয়ে এভাবে মায়ের হাত ধরে পালিয়ে যেতে একবার করলে যা কাঁপলো না তোর? আমি তোর আলোতে কি হাল করবো সেটাও একবার মাথায় আসেনি, তাই না? ঠিক আছে, জিয়ন জাঙ্কুকের আসল চেহারাটা এবার তুই দেখবি। কি ভেবেছিলি পিচ্চি বলে ছেড়ে দিব? মোটেও না, জিয়ন জাঙ্কুক এতটাও সাধু পুরুষ নয়। ভালোবাসার ধনে একটু একটু করে পুড়িয়ে মারবো তোকে আমি, ঠিক যেভাবে তুই আমাকে মেরেছিস। তুই যেদিন পুরোপুরি ভেঙে পড়বি ঠিক সেদিনই আবারও আমার বুকে ঠাঁই পাবি তুই, তার আগে না। জাঙ্কুক এই দূরত্বে গিয়ে সেখানে ধাপ করে বসে পড়ে জিহোক। দুর্বল হাতে যে কোন প্রেমের চশমাটা খুলে আদতে সান ফ্রান্সিসকো মূল শহরের দিকে তাকিয়ে নিষ্প্রাপ্য চোখে মনে মনে বলল, ভাইকে কি করে বোঝাই আজ আমার চোখেও যে ঘুম নামবে না। এভাবে সারা জীবনের পাশে থাকা প্রতিশ্রুতি দিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি সুজি? এই 1000 কিলোমিটার দূরত্ব ছাপিয়ে আমি কি আদৌ তোমাকে খুঁজে পাবো? আর কি দেখা হবে আমাদের? অযাচিত প্রশ্নের উত্তর মেলানো আর উল্টে প্রিয়সখী হারানো নিদারুণ বিকল্পনে ছেয়ে যাচ্ছে ওর হৃদয় শহরটা। সহসায় হাতের দিকে নিজের বুকের বাম পাশে চেপে ধরলো যেহোক। চোখের কানিশ বেয়ে গড়ে পড়লো অজস্রিক্ত 2 ফোঁটা নোনা জল। তৎক্ষণাৎ শার্টের হাতা উল্টিয়ে নিজের চোখের জলটুকু আড়াল করে ফোনটা বের করে কাউকে ফোন দিল। ও পাশ থেকে কে কি বললো সেটা বোঝা গেল না, তবে এই পাশ থেকে যেহোক বলল, কিম সুজির বিডি নম্বর চাই আমার, অ্যাজ সুন অ্যাজ পসিবল। অবশেষে জাঙ্কুক যখন বাড়িতে ফিরলো তখন সবে সবে ভোর হয়েছে মাত্র। চারদিকে সূর্যের সোনালী ছোটা নিদারুণ আলো ছড়াচ্ছে। ডুপ্লেক্স বাড়িটাতে কাঠের শোপিসের মতোই মাথা উঁচু করে স্বস্থানে দাঁড়িয়ে আছে। এই একটা মায়া আজকে জাঙ্কুকের অবাধে ছেড়ে যায়। ফ্রেঞ্চ গেট ছাড়িয়ে টলতে টলতে ভারী পথচুকুলের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে জাঙ্কুক। ওর চোখ দুটো আগের চেয়েও অনুভূতি শূন্য। প্রতিটা কদমে অজানা আক্রমণ হানা দিচ্ছে হৃদয়ে। সেখানে কেউ একজন অসহায় গলায় চিৎকার করে বলছে, ভেতরে যাস না, কষ্ট হবে, ওখানে তে নেই, সব ফাঁকা। তৎক্ষণাৎ জাঙ্কুক নিজেই গম্ভীর কণ্ঠে বলল, না থাকলে নেই, ওই মিথ্যাবাদী কবেই ছিল আমার। কয়েকদিনের জন্য ফিরে এসে হৃদয়টাকে আবার এক সমুদ্র জ্বলন্তে তুলে দিয়ে আবার জায়গা মতো ফিরে গেছে। ছলনাময়ী একটা, নিজের সবকিছু দিয়ে আমাকে পাগল করতে চেয়েছিল কিন্তু পারেনি। শেষ কথাটাতে একদম আটকে এলো জাঙ্কুকের। চোখ দুটো বন্ধ করতেই আবার সেই এলোমেলো অনুভূতি। তের গায়ের মিষ্টি গন্ধ, তের নরম তুলতুলে ঠোঁট, আর স্পর্শ সবকিছু জীবন্ত চোখের পাতায়। সেসব কথা মাথায় এলে উন্মাদ হয়ে যায় জাঙ্কুক। তবে যদি মস্তিষ্কটা বেশিক্ষণ ভাবতে দিল না থেকে সবকিছু মাথা থেকে ঠেলে সরিয়ে আক্রোশের 2 চোখ খুলে ফেললো। পরবর্তীতে আবারও ভারী পা ফেলে এগিয়ে গেল মেইন ডোরের কাছে। দরজা খুলতে খুলতে হাত দিয়ে সেই কখন থেকে নাকের ডগা ঘষছে জাঙ্কুক। ব্যাপারটা বিরক্তিকর আর আশঙ্কাজনক, তবে জাঙ্কুকের কাছে প্যানিক অ্যাটাক নতুন কিছু নয়। ও এসবে কোনো কিছু পাত্তা না দিয়ে চুপচাপ ভিতরে ঢুকে গেল। ভিতরে প্রবেশ করে হল রুমে পা রাখতেই সঙ্গে সঙ্গে চোখে দৃশ্যগত হলো বিড়াল ছাড়া থান। আবার সেই চিরচিটি। বিরক্তিতে এবার চিরবিড়িয়ে উঠলো জাঙ্কুক, তুই এখন এখানে কি করছিস? যা ভাগ। অবস্পানি থান কি বুঝলো কে জানে, হুট করে মিউ মিউ আওয়াজ করা থামিয়ে দিয়ে চুপচাপ লেজ গুটিয়ে অন্যদিকে হাঁটা দিল সে। থানে চলে যাওয়ার ব্যাপারটা বোধগম্য হতেই হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে পড়লো জাঙ্কুক। এভাবে ছেড়ে যাস না থান, দেখ তোর মালকিন আমাকে ছেড়ে চলে গেছে, তুইও চলে যাবি। সেখানে লেজ গুটিয়ে বসে পড়লো তখনই। জাঙ্কুক সেদিকে এক নজর পরখ করে মৃত হেসে আবারও নাকে করা আঙ্গুল ছোঁয়াতে বুঝতে পারলো ওর নোজ ব্লিডিং হচ্ছে। চোখের সামনে হাতটা ধরে বিড়বিড়িয়ে বলল, এগিং দিস ফাকিং প্যানিক অ্যাটাক। বিরক্তিকর। কোন রকম হাতের উল্টো পিঠ দিয়ে ভালো মতো রক্তটুকু মুছে জাঙ্কুক কাপা হাতে পাহাড়ের ঢাল থেকে কুড়িয়ে আনা আধবাগা ফোনটা দিয়ে আর্জেন্ট লিস্টে মেসেজ করলো ফ্রেন্ডের গ্রুপে। আবার একটু নিচে স্ক্রল করতেই আবারও সেই ব্ল্যাক হার্টের ইমোজি দিয়ে সেভ করা নাম্বারটাতে মেসেজ অপশনে গিয়ে কাপা হাতে টাইপ করলো, আবারও আমাকে একা করে দিয়ে কোথায় চলে গেলি হার্টবিট? তোকে ছাড়া আমি ঠিক নেই, মোটেও ঠিক নেই। তুই ঠিক আছিস জান? পুরোপুরি চোখ বুজে যাওয়ার আগে এতটুকু টাইপ করেছিল জাঙ্কুক। ও জানতো এই মেসেজ কিংবা নম্বরে কোনোটাই তের কাছে পৌঁছাবে না, তবু ছন্ন ছাড়া ব্যাপারা মনটাকে কে বোঝাবে ওই কথা, কেই বা দেবে তের খবর।
আচ্ছা তে কি আদৌ ঠিক আছে? মাঝরাতে বিশাল কক্ষে লাগানো কাঠের দরজায় তীব্র আঘাতে ঝনঝন শব্দ করে পুরো অন্তমহল কেঁপে উঠেছে জাঙ্কুক কুঞ্জে। সেই সাথে কাচের চুরি ভাঙার টুংটাং আওয়াজ। অমন শক্তপোক্ত দরজা ভেদ করে ভেতরের আওয়াজ তো বাইরে আসার কথা নয়, তবু ভেতর থেকে তের গগন কাঁপানো হৃদয় বিতরক একে একে চিৎকার কম্পিত হয়ে উঠছে সুজির শরীরটাও। অন্যদিকে দু হাতে মুখ চেপে ধরে তের কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে সুজি। অন্যদিকে থেকে দরজার বাইরে কার উপস্থিতি টের পেতেই বরাবরই রকমের উত্তেজিত হয়ে উঠছে তে। নিজের সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেলছে হাতের সবগুলো চুড়ি। তেকে এভাবে বুক ফাটিয়ে কাঁদতে দেখে সুজি কাঁপা গলায় বলল, তে বোন আমার একটু শান্ত হ, আমি মামির কাছে থেকে চাবি ছিনিয়ে এনে তোর রুমের দরজা খুলে দিচ্ছি, তবু এভাবে কাঁদিস না দয়া করে। তের কথায় তীব্র কান্নায় ভেঙে পড়লে তে ওদিক থেকে বলল, জিয়ন জাঙ্কুককে ছাড়া আমি মরে যাব আপা, তুই দয়া করে আমাকে তার কাছে যেতে দে, আর কোনোদিন তোদেরকে এই অপায়ে মুখ দেখাবো না, তবু আমি তাকে ছাড়া বাঁচবো না। জিয়ন জাঙ্কুকের মতো একটা উগ্র মেজাজি দয়া মায়াহীন পশুরন মানুষের জন্য কিনা ওর এইটুকু বোন এভাবে পাগলামি করছে, কিন্তু কেন? কি এমন আছে জিয়ন জাঙ্কুকের মাঝে? কোন জাদু বলে বশ করেছে থেকে? কই সুজির চোখে তো কোনোদিন তেমন কিছু পড়েনি। জাঙ্কুক থেকে জোর করে বিয়ে করেছে, ব্যাপারটা ভাবতে গেলেই মাঝে মাঝেই সন্দেহ হয় সুজির। কি করে সম্ভব এটা? জাঙ্কুক ভাইয়াকে তো কখনো তের দিকে ভালো করে তাকাতেও দেখলাম না, অথচ তে কিনা তার জন্য এভাবে পাগলামি করছে। আচ্ছা জাঙ্কুক ভাইয়া কি আসলেই এতটা ভালোবাসা ডিজার্ভ করে? উনি তো সুযোগ পেলেই তেকে মারধর করে, তাহলে তে কেন এরকম করছে? একটু একটু ভালোবাসলে কি কোনোদিন এতটা পাগলামি করা যায়? মোটেও না। তার মানে জাঙ্কুক ভাইয়ের ভালোবাসাটাও ইন্ডিভিজুয়াল, আমরা শুধু দেখতে পাইনি। যার জন্য রয়েছিল সে ঠিকই গভীরতা টের পেয়েছে এই ভালোবাসার। সুজির ভাবনার ছেদ ঘটে তের গলা কাঁপানো আজে। আপা দে না যেতে, মরে যাবো তো। তুই তো ভালোবাসিস, তাহলে আমি কি দোষ করেছি? তের কাকুতি মিনতি দেখে কান্না দমিয়ে রাখতে পারল না সুজি। অজান্তই চোখের পানিতে ভরে গেল ওর অশ্রু জলে। তারপর নিজেকে কোনো রকম সংবরণ করে বলল, কি করে যাবি জাঙ্কুক ভাইয়ের কাছে? ভুলে গিয়েছিস আমরা যে বাংলাদেশে চলে এসেছি, আর তোর জীবন জাঙ্কুক তো এখনো সেই ক্যালিফোর্নিয়াতেই। তাহলে কেন নিয়ে এলি আমাকে? তোদের কি মনে হয় ওনাকে ছাড়া আমি ভালো থাকবো? মোটেও না। জীবন জাঙ্কুককে ছাড়া পাগল হয়ে যাব আমি। শুনেছিস তুই? তোর মামি আর মাকেও কথাটা বলে দে, আমার স্বামী একবার ফিরে এলে প্রত্যেককে জাঙ্কুক কুঞ্জ থেকে হাঁটিয়ে ছাড়বে, তবু আমাকে ছাড়বে না। সুজির কষ্ট হচ্ছে খুব। ছোট বোনটা এরকম দুর্দশা অবস্থা সহ্য করতে পারছে না। তাছাড়া মা তো এখন আগের চেয়ে ভালোই সুস্থ, দুটো কথা বললে কি বেশি বাড়াবাড়ি হয়ে যাবে? সেই ভেবে তে চোখ মুছতে মুছতে পা বাড়ালো মায়ের কক্ষের দিকে। আজ মাকে পায়ে পড়ে অনুরোধ করতে হলো সবকিছু ঠিক করতে হবে। মামি আর কাই ভাইয়ার বুদ্ধিতে মা এবার সত্যি সত্যি অতিরিক্ত করছে। থেকে আটকে রাখার মতো তো এমন কিছু হয়নি, ও তো আর দৌড়ে দৌড়ে আমেরিকাতে চলে যেতে পারবে না, তাহলে ওর উপর কেন এত নির্যাতন? এসব কথা ভেবে পাচ্ছে না সুজি। তাছাড়া সুজিও তো ঠিকই বলেছে, জিয়ন জাঙ্কুক তের খোঁজে বাংলাদেশে এলো বলে তখন মামি আর মামির নেতা ছেলে তাই তাদের তুলে ধরার মতোই নাজেহাল অবস্থা হবে, সেটা সুজি ভালোই আজ করতে পারছে এখন থেকে। ছোট বোনের উদ্ভ্রান্ত ভগ্ন হৃদয়ের কান্না আর কষ্ট থেকে অবশেষে একটুখানি হলেও হৃদয় নরম হলো সুজির। মনটা চিরবিরিয়ে উঠে বলল, যেখানে মানুষ দুটা একজন আরেকজনকে ছাড়া মরে যাচ্ছে, সেখানে এত সমাজ বিবেচনা করে কি লাভ? বুঝে আসছে না এখন আমার। তাছাড়া ধর্মের যে সম্পর্কের পুরোপুরি বৈধতা আছে, সেখানে সমাজ আর সমাজের কটূক্তি দোয়াই দেওয়া নিকটস্থ ছেলে মানুষই নয় কি? জীবন জাঙ্কুক কবেই বা মেনেছে এই সমাজের নিয়ম কানুন? তার মতো মানুষকে সমাজের শেকলে বন্ধ করে ফেলা কল্পনাই মাত্র। অথচ এসবের মাঝে পড়ে শুধু শুধু পাহাড় সমান কষ্টে পিষে যাচ্ছে ওইটুকু মেয়েটা। এতদিন যেমন তেমন ছিল, দেশে ফেরার পর থেকে এখন আবার শুরু হয়েছে মামি আর কায়ের উপদ্রব। সব মিলিয়ে নিজের ছোট বোনের এরকম হৃদয় নিংড়ারক কানার জোয়ার চোখের সামনে আর দেখতে পাচ্ছে না সুজি। নিজের সকল সংকট ভুলে ছুটে যেতে লাগলো মায়ের কক্ষের দিকে। চৈত্র মাসের ভ্যাবসা গরম, মাথার উপরে অনবরত ঘুরতে থাকা বৈদ্যুতিক ফ্যানটারও জীবন ফুরিয়ে এসেছে বোধ হয়, তবু কর্মক্ষেত্রে অটল সে। রাতের বেলাও একটুখানিও ঠান্ডা হাওয়া নেই, তাই রুমের মাঝে এয়ার কুলার মেশিন চালিয়ে ইজি চেয়ারে বসে বেশ মনোযোগ দিয়ে বই পড়ছে মিসেস আইয়ু। সে প্রথম জীবন থেকে সাহিত্য ভীষণ আগ্রহী সে। জীবন গঙ্গীয় সাথে বিয়ে হওয়ার পরে তিনি মহলের এক কোনায় একটা ছোটখাটো লাইব্রেরি উপহার দিয়েছিল মিসেস আইয়ুকে। ভালোবাসার ফলস্বরূপ লাইব্রেরির নাম দিয়েছিল রংমহল। কিছু বছর আগেও স্বামীর কাছে সাহায্য করার পরে যে সময় ফুসুরের টুকু মিলত, সেই সময়টুকু লাইব্রেরিতে কাটাতো মিসেস আইয়ু। খুব মনোযোগ দিয়ে নাড়াচাড়া করতে পছন্দের বইগুলো। মাঝখানে অবশ্য অসুস্থতায় কেটে গিয়েছে বেশ কিছু বছর, এখন আবার আগের মতো চোখের তীক্ষ্ণ পাওয়ারে অবশিষ্ট নেই। তাই চোখের উপর মোটা ফ্রেমের চশমা লাগিয়ে বহু বছরের অভ্যাস কিছুটা শান্ত করলো তিনি আজ। মিসেস আইয়ু যখন বইয়ের পাতায় বোধ হয়ে আছে, তখনই হড়মড়ে কক্ষপথে প্রবেশ করলো সুজি। সুজির এরকম আচমকা আগমনে মিসেস আইয়ু ভুরু কুঁচকে তাকালো। এটা কি ধরনের আচরণ সুজি? কার রুমে ঢুকতে হলে আগে নক করতে হয়, এখনো শেখাতে পারিনি কেন? মায়ের কথায় কোনো রকম তোয়াক্কা না করে
সুজি হাতের মাঝে হাত দিয়ে কসলাতে কসলাতে বলল, মামি কেন এই রুমের দরজা তালা লাগিয়ে রেখেছে মা? তুমি কিছু বলনি? তালা লাগিয়েছে মানে? মায়ের কথার কানেই সুজি কিছু বলবেই তার আগে রুমের মাঝে আগমন ঘটে তের মামি যিশুর। সুজিরা আমেরিকা ফেরার পর থেকেই পুরো পরিবার সূত্রে এসে জাঙ্কুক কুঞ্জে হাজির হয়েছে তারা। উদ্দেশ্য নাকি মিসেস আইয়ুকে দেখভাল করা। সুজির মামা ভূমি অফিসের ছোটখাটো কর্মকর্তা, তিনি এসব ঝুট ঝামেলায় কমই থাকেন। তবে জাঙ্কুক কুঞ্জের মতো আলিশান বাড়িতে 1 মাস কেন 1 বছর বেড়াতেও তার কোনো সমস্যা নেই। তারপর এখন তো বোন সুস্থ সবল হয়ে ফিরেছে। আগে তো মেয়ে দুটোর সাথে সবসময় কাটাকাটি লেগেই থাকতো যিশুর। এখন আর সেই সুযোগ নেই, কারণ মামির সাথে বেয়াদবি করলে কিভাবে মেয়েদের সুশিক্ষা দিতে হয় সেটা তার বোন ভালোভাবেই জানে। যিশু অবশ্য অন্য উদ্দেশ্য রয়েছে, সেটা ফলেই তবে বাড়ি থেকে বের হবে, তার আগে না। সুজির কথায় আশ্চর্য হয়ে মিসেস আইয়ু কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই যিশু সেখানে এসে বলে, কি করবো আইয়ু বলো? তোমার ছোট মেয়ে অষ্ট রকমের চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলেছে। তারপর অন্তর্মহলের সব দামি দামি জিনিসগুলো ভেঙে টুকরো টুকরো করে ছেড়েছে। বিশ্বাস না হলে নিচে গিয়ে দেখো একবার। ভাঙলে ওর স্বামীর টাকায় কেনা জিনিস ভেঙেছে, তাতে তোমার কি মামি? সুজির মুখে জাঙ্কুকের গুণগান শুনেই গর্জে উঠলো মিসেস আইয়ু। চুপ করো, কে কার স্বামী? কোথাকার থাইল্যান্ডে বসে বিয়ে পড়িয়েছে, রেজিস্ট্রি করেছে, ওসব আমি মানি না। কেন মানবে না মা? তুমি অস্বীকার করতে পারবে তে যে জাঙ্কুক ভাইয়ের বিবাহিত স্ত্রী নয়? তাছাড়া তে 4 দিন যাবত জাঙ্কুক ভাইয়ের সাথে ছিল, একসাথে এক ছাদের নিচে। আর সবচেয়ে বড় কথা, ওরা একজন আরেকজনকে ভালোবাসে। তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? সুজির কথার পাশে মিসেস আইয়ু কিছু বলার আগেই যিশু বলে উঠলো, কতটা লজ্জা শরমের মাথা খেয়ে মানুষ এই কাজ করতে পারে বাপু? শেষ পর্যন্ত কিনা নিজের সৎ মায়ের সৎ ছেলের গলায় ঝুলে পড়লো। ছে, আমার তো মনে হয় এই ছেলে ফুর্তি করার জন্য এসব নাটক করেছে। ফুর্তি করা শেষ, এখন আর এদিকেও ফিরে তাকাবে না। মামির কথায় শক্ত হয়ে এলো সূর্যি চোয়াল। এরা ভাবেটাকে নিজেকে যা খুশি তাই বলে যাচ্ছে। ওদিকে মিসেস আইয়ুরও কানে লাগে কথাগুলো। নিজের সন্তানকে নিয়ে কেউ এসব কথা বললে কানে লাগারই কথা। আজ নিজের ভাইয়ের বউ বলেছে, 2 দিন পর মহল্লার লোকেরাও বলবে। তারপর ধীরে ধীরে পার্টি অফিসের সবাই পিঠ পিছিয়ে খিল্লি উড়াবে। তার মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করবে, খুব গভীর অন্তরঙ্গ ব্যাপারগুলো নিয়ে হাসাহাসি করবে। এখন সেসব কথা ভাবতে গেলেও মেজাজ সপ্তম আসমানে চড়ে বসছে মিসেস আইয়ুর। কে যদি একটা রাস্তার ছেলেকেও ভালোবাসতো, তবু তার অন্যান্য যোগ্যতা বিচার করে মেনে নিতাম আমি। কিন্তু জিয়ন জাঙ্কুককে মানা যায় না। তাই এসব বিষয় নিয়ে আর একটা কথা বাড়াবে না তুমি সুজি। চুপচাপ থাকবে, সবাই সবকিছু জানাজানি হয়ে যাওয়ার আগে এর উপযুক্ত একটা ব্যবস্থা করব আমি। জিয়ন জাঙ্কুকের দোষটা কোথায় মা? তখন থেকে সুজি ক্রমাগত মুখে মুখে তর্ক করছে, তাও একটা জটিল বিষয় নিয়ে। ব্যাপারটা মনেও ভালো লাগলো না মিসেস আইয়ুর। তাই এবার মেয়ের দিকে নিজে চোখ রাঙালেন। আমি বলেছি মেনে নেওয়া যাবে না, তার মানে মেনে নেওয়া যাবে না। আর কোনো প্রশ্ন করবে না, এক্ষুনি নিজের রুমে যাও। যা ইচ্ছা করো মা, তবে নিজের জেদ আর অহমিকাকে এতটা বড় করে দেখতে যেও না, যার ফলস্বরূপ তোমার মেয়েটার না আবার বড় কোনো ক্ষতি হয়ে যায়। কথাটা বলে মামির কোমরের গোছা থেকে তার মেয়েতে রুমের চাবিটা নিয়ে সুজি হন হন করে চলে গেল। সুজি চলে যেতেই শুরু হলো যিশুর ব্রেন ওয়াশ। তিনি এগিয়ে এসে মিসেস আইয়ুকে উদ্দেশ্য করে বললেন, সেই কবে থেকে বলছি তোমাকে আইয়ু, সুজি বড় হয়েছে। আমার কাইয়ু মাশাআল্লাহ নাম দাম কামিয়েছে অনেক। পুরো ঢাকার দক্ষিণে ছাত্রলীগের সভাপতি হয়েছে এবছর। কায়ের কথা এখন বড় বড় মাথাওয়ালা লোকরাও উঠে বসে। তাছাড়া আমার ছেলের ক্ষমতা তো তোমরা নিজের চোখে দেখলে। তোমাদের সকল বন্ধ ব্যবস্থা সেরে হুট করে কেমন আমেরিকা থেকে নিয়ে এলো। ক্ষমতা না থাকলে কি এসব হয়? এর মতো উচ্ছনে গিয়ে ভুলভাল কাহিনী ঘটানোর আগে সুজির কায়ের সাথে গাঁট ছড়াটা বেঁধে দাও, তাহলে ঘরের মেয়ে ঘরেই থাকবে। মাস থেকে তোমারও একটা ছেলে জুটবে। একসাথে অনেকগুলো কথা শেষ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে আবারও ঘুরে যিশু বলল, আমি যা বলি তোমার ভালোর জন্যই বলি বোন। বোনের কথায় প্রভাবিত হওয়ার মতো মানুষ মিসেস আইয়ু নয়। তবে তে বা ইউএসএ তে গিয়ে যা যা ঘটিয়েছে তাতে সুজির প্রতি সন্দেহ আর আসক্ত দুইটাই দানা বেঁধেছে কিছুটা। এক মেয়ের জন্য মান সম্মান খোয়া যাচ্ছে, এই সময়ে অন্য মেয়েকে সম্মানের সাথে উপযুক্ত গুণগুণ সম্পন্ন পাত্র স্তর করা অনেকটা চ্যালেঞ্জের মতোই। তাই আপাতত মিসেস আইয়ুর মাথায় যিশুর কথাগুলোই ঘুরছে। এভাবে শর্ট নোটিশে কত সহজেই দায়িত্ব নিয়ে সবকিছু বুঝিয়ে ফেলেছে তাই। তাছাড়া আর একটা কথাও তো ঠিক, এখন সে আর এই এলাকার নেতাদের লেজ ধরে ঘুরে বেড়ায় না, আর কোনো পাতি মাস্তানো না, আর না কোনো পাতি নেতা। তাই নিজের যোগ্যতায় বেশ ভালোই নাম দাম কামিয়েছে সে। দেখতে শুনতেও খারাপ না, এক কথায় পাত্র হিসেবে ভালো। শুধু ভালো নয়, বেশ ভালো। মামির কাছে থেকে চাবি ছিনিয়ে নিয়ে এসে তে দ্রুত পায়ে যখন তে রুমের দিকে যাচ্ছিল, তখন এই সামনে পড়ে কাই আর ওর ছোট বোন সানা। না, কাই সুজির পথ আটকে দাঁড়ায়নি, বরং দুজন দুদিক থেকে আসছিলই বলে প্রথমটি দেখা। আমেরিকা থেকে আসার পর এটাই বোধহয় প্রথম সাক্ষাৎ হলো ওদের, যার ফলস্বরূপ সুজিকে দেখা মাত্রই দু পা থমকে যায় কাই। কাইয়ের পেছনে ওর ছোট বোন সানাও ছিল। মাত্রই সন্ধ্যা টিউশনি থেকে ফিরেছে সে, এখন রুমেই যেত। কিন্তু পথমর্তি ভাইকে এভাবে আচমকা দাঁড়িয়ে পড়তে দেখে তার দৃষ্টি অনুসরণ করে উকি দেয় খানিকটা সানা। উকি দিতেই সুজিকে দেখে দৌড়ে এসে বলে,
আরে ভাবি যে, কতদিন পরে দেখা হলো তোমার সাথে। এমনি তো মেজাজ চড়া হয়ে আছে, মাথাটা অসহ্য যন্ত্রণায় ধিম করছে। তার উপর সানা এসে হয়তো ভাবির সম্বোধনে বেশ বিরক্ত হলো সুজি। কি তোর ভাবি? আপু বল। সুজির ধুমুকে সানা মুখটা কালো করে চলে যেতেই কাই খানিকটা এগিয়ে এসে শুধায়, কেমন আছো সুজি? ভালো নেই। কেন? সুজি এবার ঘুরে উঠে অগতায় পরখ করলো কাইকে। আগের চেয়ে বেশ পরিবর্তন হয়েছে তার চেহারায়। আগের মতো মাদক ভাবটা আর নেই। সাদা পাজামা পাঞ্জাবিতে ভালোই লাগছে তাকে দেখতে, তবে কোথাও যেন একটা গুন্ডা মাস্তানের ভাব আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সুজির চোখে কাইকে সেই আগের মতোই মাদক লাগছে। সুজির চোখে কাইকে মোটেও ভালো লাগছে না। এরকম প্রশ্ন সুযোগ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে দেখে সুজি ঘুম থেকে বের হয়ে এসে বলল, আপনার মা ভালো থাকতে দিলে তো? এভাবে কেন বলছো সুজি? এখন একটু সহ্য করে নাও, বিয়ের পরে মাকে সামলিয়ে নেওয়ার দায়িত্ব আমার। কিসের বিয়ে? কার বিয়ে? কি বলছেন জাতা? এবার আমাদের বিয়েটা সত্যি হচ্ছে প্রিয়া আমার। একটু আগে শুনে এলাম মা আর ফুপি বিয়ে নিয়ে আলোচনা করছে। আর একটু সবুর করো, তোমাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বউ করে নিয়ে যাব আমি। সুজি এবার কায়ের দিকে আর তাকালো না, যেতে বলল, রেডিকিউলাস। হ্যাঁ ওটাই। রাগে চেহারাটা মুহূর্তে ধারণ করলো অসহায়তা রূপে। মুখশ্রী চুলে জমা হলো এক রাশ ঘন কালো অসহায়তার মেঘ। দেখে মনে হচ্ছে চরচরে দু চোখ দিয়ে এখন পানি গড়িয়ে পড়বে। শুনেছি বাড়ির বড় মেয়েরা সবসময় স্যাক্রিফাইস করে। আমি যদি নিজের ভালোবাসার বেলায় একটুখানি স্বার্থপর হই, তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে? আমিও কি তের মতো খুব খারাপ আর অবাধ্য মেয়ে হয়ে যাব? জঙ্কুক কুঞ্জের হলরুমে টানানো দেওয়াল জড়িতে বিশাল ঘড়িটা ঠং আওয়াজ করে সকাল 8টায় জানান দিচ্ছে। তবে এখনো পর্যন্ত কেউ বিছানা ছাড়েনি। নিচে ডাইনিং এর জায়গাটা পুরোপুরি ফাঁকা। সেই সুযোগে সবার আড়ালে থেকে একটুখানি মাংস ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে সুজি। খাবারের লোকমা মুখে নিয়ে বসে ফোবাচ্ছে তে। কিছুতেই মুখ থেকে গলাতে নামছে না। সে কখন থেকে এভাবে বসে আছে দেখে সুজি এবার একটু ধমক দিল। কি ব্যাপার, খাচ্ছিস না কেন? খাবার গলা দিয়ে নামছে না আপা, আমি ওনার কাছে যাব। বিশেষ করে ওনার থেকে এত দূরে চলে এসেছি, সেটা ভাবলেও আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করছে আমার হৃদয়টা। আমাদের কি আর কখনো দেখা হবে না আপা? উনি তো আমাকে না দেখে থাকতে পারে না, প্রচুর রেগে যায়। আচ্ছা, প্রচন্ড টেনশনে যদি ওনার আবারও প্যানিক অ্যাটাক হয়, আমারও যদি নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে উনি তো পুরোপুরি সেন্সলেস হয়ে যায়। ওনার অনেক কষ্ট হয় আপা। খাবার মুখে নিয়ে 31 বছরের জাঙ্কুকের জন্য মাত্রা উচ্চে পা দেওয়ার এরকম থেকে দুশ্চিন্তা করতে দেখে সুজি হতবাক হয়ে ছোট বোনের দিকে তাকায়। ঠিক কতটা ভালোবাসে সামান্য ভৌগোলিক দূরত্বে মানুষ এতটা ছটফট করে আহাজানি করে জানা নেই সুজির। তাই আর কিছু না ভেবে থেকে সান্ত্বনা দিতে লাগলো। সবকিছু ঠিক হয়ে যাবে বোন আমার, জাঙ্কুক ভাইয়া ঠিক কোনো একদিন চলে আসবে। এখন খেয়ে নে। সুজি কথা বলেছে কি বলনি, সিঁড়িতে নামতে ডাইনিং এ গিয়ে এসে যিশু বলল, খাওয়াও বেশি করে খাওয়াও। শরীর ভেঙে চুরে যা হাল হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবারে ছোট সাহেবের সর্বনাশ আর কিছুটি করতে বাকি রাখেনি। মামির আকার ইঙ্গিতে করার নোংরামি তিরস্কারে থমথমে হয়ে যায় সুজির মুখ। এসবের কারণেই তো থেকে মামির সামনে খুব একটা পড়তে দেয় না ও। সুজির এসব রাগ ঢাকে দু বসার তোয়াক্কা না করে যিশু এগিয়ে এসে আঙ্গুল উঁচিয়ে তেল ঢিলে হয়ে জামাটার দিকে তাকিয়ে বলল, দেখ জামাটা পর্যন্ত কাঁধ থেকে খুলে পড়ছে। কি ধকলটাই না গিয়েছে মেয়েটার উপর দিয়ে। আগে তো এমন ছিল না, অথচ এই বাড়ির ছেলের সাথে কয়েকদিন থেকে এই হাল। হায় রে, হাঁটুর বয়সী মেয়ে হয়ে বয়সে অমন বড় সৎ ভাইয়ের সাথে থাকতে তোর একটু ভয় লাগলো না? মামি এখন ইচ্ছা করে লাগাম ছাড়া কথা বলে ঝামেলা পাকাতে চাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে সুজি চেঁচিয়ে বলল, মামি চুপ করবে তুমি? মামির বলা নোংরা কথার মাথায় এতক্ষণে নিজের শরীরের দিকে চাইলোতে। আসলে আগের চেয়ে অনেকটা শুকিয়ে গিয়েছে। তবে এটা আজ বা কাল নয়, প্রায় মাসখানেক আগে জাঙ্কুক যখন হুট করে ওর সাথে দেখা করতে আসা বন্ধ করে দিয়েছিল, তখনই ঘটেছিল এই ঘটনা। ঘুরিয়ে পেঁচিয়ে হলেও কথাটা সত্য, জাঙ্কুকের জন্যই শারীরিক এই অধপতন তের। তাইতে নিজের জামাটা ঠিকঠাক করে খাবার চিবোতে মামির উদ্দেশ্যে বলল, স্বামীর সাথে থাকতে ভয় কিসের মামি? বিয়ের পর কি মামার সাথে থাকতে তোমার বুঝি ভয় হতো? শুনেছি তোমার আর মামার বয়সের পার্থক্য প্রায় 15 বছরের। সেখানে আমি তো আমার স্বামীর চেয়ে মাত্র 12 বছরের ছোট। এইটুকানি মেয়ের মুখে এত বড় অপমানজনক কথা শুনে ঝাঁঝিয়ে উঠল যিশু। আশেপাশে কোনো কিছু তোয়াক্কা না করে খিটখিটিয়ে বলল, বিদেশে গিয়ে নষ্ট হয়ে ফিরে আবার বড় কথা হচ্ছে? মহল্লার মানুষকে বলে দিলে বুঝবি তখন অপমান কাকে বলে। মামি কি সমস্যা তোমার? কেন গায়ে পড়ে শুধু ঝগড়া করছো? আর কাকে কি বলছো তুমি? যে গতিতে বসে পায়ে পা দিয়ে তোলাচ্ছ সেটা ওর স্বামীর টাকায় কেনা। তাই ভালোই বলছি, মুখ সামলাও, পরিণতি কিন্তু খারাপ হতে পারে। জিয়ন জাঙ্কুককে চেনো না কিন্তু তুমি। সুজির কথা শেষ হতেই যিশু তীরের ফলার মতো দৃষ্টি ভঙ্গিমা করে এবার বলে বসলো, কয়েকদিন পর ছেলের বউ হবি বলে তোকে কিছু বলছি না সুজি। তাই বলে এই না যে মুখে তর্ক করলে ছেড়ে দেবো আমি। কি বলছো? কার ছেলের বউ? তোমার আর কাইয়ের বিয়ে ঠিক করা হয়েছে। মায়ের মুখ থেকে ভেসে আসা অনাকাঙ্ক্ষিত কথাটা ধুপ করে হল রুমে ছুঁড়ে এসেছে। ও তৎক্ষণাৎ পাশ ঘুরে মায়ের দিকে তাকিয়ে বলল, মা আশা করি তোমার কোনো আপত্তি নেই। এত তাড়াহুড়ো
কেন মা? মাত্র কয়েকদিনে তো হলো আমরা ফিরলাম, তুমি এখনো সুস্থ হওনি পুরোপুরি। তোমাকে এখনো মাসে মাসে চেক আপ করার জন্য ইউএসএ যেতে হবে। আর এখনই কি না, ওই জন্যই তো তাড়াহুড়ো। তোমাদের জন্য করণীয় দায়িত্বটুকু ভালোভাবে পালন করতে পারলে তবেই আমার শান্তি। তাছাড়া তোমার বিয়ে না হলে তেকেও বিয়ে দেওয়া যাবে না। এই মুহূর্তে তেকে বিয়ে দেওয়া জরুরি। কিন্তু বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দিতে গেলে মানুষ পেছনের কাহিনী খোঁজাতে শুরু করবে। এটা তো আর আমেরিকা নয়, তাই আপাতত তে নয়, তোমার বিয়েটাই মুখ্যম আমার কাছে। আশা করি এবার আর কোনো আপত্তি নেই। হ্যাঁ হ্যাঁ, অনেক আপত্তি আছে। আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না মা। সুজির প্রতিক্রিয়া শুনে মিসেস আইও কিছুই বলে না, চুপচাপ খানিকটা তাকিয়ে রইল মেয়ের মুখের দিকে। ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না সুজি, যখন তখন আবারও পড়ে যেতে পারি। তবে মনে হয় এবার পড়ে গেলে আর কোনোদিন উঠতে পারবো না। সুস্থ থাকতে কথা শোনো মায়ের, নয়তো পরে আফসোস করবে। মায়ের কথা শুনে সুজিতে দু বোনের মুখ থেকে রক্ত সরে গেল। ওরা কি মায়ের সাথে বেশি বেশি করে ফেললো সেটাই ভাবছে আপাতত। সুজির হাত পা কাঁপছে, মনে হচ্ছে শেষ রক্ষাটা আর হবে না। কিন্তু তাও কয়েকদিনের জন্য হলো জাঙ্কুকের হতে পেরেছে। ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল, কিন্তু সুজির অপূর্ণ ভালোবাসার কি হবে এটা ভাবতে বুকের ভিতরে এলোপাথারি ঝড় উঠে যাচ্ছে সুজির। সেই ঝড়ে একে একে ভেঙে গড়িয়ে যাচ্ছে আশা, ভরসা, প্রতিশ্রুতি সব। জবের সাথে প্রথম দেখা হওয়া থেকে শুরু করে শেষ মুহূর্তে খানিকটা প্রতিটা সুন্দর মুহূর্তে যেন হুট করে দাও দাও করে অগ্নিশিখাতে জ্বালিয়ে উঠলো কেউ। সুজি আর এভাবে ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলো না। সবার সামনে এত হাসছেও ছুটে গেল নিজের রুমে। অতঃপর দরজা লাগানোর কর্কশ আওয়াজ উপর থেকে ভেসে এলো। বিশাল বারের এক কোণে যে কাউন্টার রয়েছে সেখানে বার স্টুল পেতে থানকে কোলে নিয়ে বসে বসে রেড ওয়াইনে চুমুক দিচ্ছে জাঙ্কুক। পরনে পুরোপুরি ফর্মাল ড্রেস, দেখে মনে হচ্ছে ভার্সিটি থেকে এখানে এসেছে সে। জাঙ্কুকের মোটেও ডিস্কো কিংবা হই হই পছন্দ না, তাই নিজের মতো করে একটুখানি সময় কাটাতে এখানে চলে এসেছে সে। ছোট ধানের নিজের নরম তুলতুলে গাটা পুরোপুরি জাঙ্কুকের হাতে ছেড়ে দিয়ে আদো আদো চোখে ঝিমোচ্ছে। মনে হয় অ্যালকোহলের গন্ধে ওরও নেশা ধরে এসেছে। জাঙ্কুক থানের দিকে এক ঝলক তাকিয়ে দাঁত খিচিয়ে বলল, তোর মালকিনের মতো ঢং করা বন্ধ কর, নয়তো মাথায় তুলে একটা আছাড় মারবো। থান বেচারি হয়তো জানেও না আসলে ওর দোষটা কোথায়, তাই তো চুপচাপ বসে রইল। থানকে ধমক দিয়ে জাঙ্কুক যখন আবারও ওয়াইনে মন দেবে তখনই বাড়ির মধ্যে একে একে আগমন ঘটলো জিমিন, সুগা আর ইউনোর। ওরা আজকাল জাঙ্কুকে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকে। ওই জন্যই নিজেদের অবসর হলেই হঠাৎ লোকেশন ট্র্যাক করে চলে আসে জাঙ্কুকের কাছে, ওকে একটু সময় দেওয়ার জন্য। ঠিক আগের মতো ওদেরকে দেখে জাঙ্কুক ভালো মন্দ কিছু বলে না, বরং ভাবলেশিং হয়ে বসে রইল আগের মতোই। সুগা এগিয়ে এসে বাস স্টল টেনে বসতে বসতে অবাক হয়ে শুধায়, দেখে তো মনে হচ্ছে ভার্সিটি থেকে ফিরেছিস। ধরে বিড়ালের বাচ্চা কোলে নিয়ে বাড়ি কি করছিস তুই? জানি না। আরে এটা তো তেরে বিড়াল, তোকে জিজ্ঞেস করেছি, কতবার বলেছি ওর নাম মুখে নিবি না তুই। আরে থাম না তোরা, জেকে তুই তো বিড়াল দেখলে অ্যালার্জি অ্যালার্জি বলে নাক ছিটকাস। এখন ধরে বিড়াল নিয়ে বাড়ি কি করছিস তুই? আর কতক্ষণ ধরেই বা এখানে এসে বসে আছিস? আদৌ কি ভার্সিটিতে গিয়েছিলি? জাঙ্কুক কোনরূপ জবাব দিল না। নির্লিপ্ত মুখে পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের উপরে রেখে পুনরায় আবার চুমুক দিল ওয়াইনের গ্লাসে। কাগজে কি আছে সেটা দেখার জন্য সুগা তাড়াতাড়ি করে কাগজটা লুফিয়ে নিয়ে সেটা দেখতে লাগলো। দেখে যেন ওর চোখ বড় বড় হয়ে গেছে। তুই রিজাইন দিয়েছিস মানে? এটা তোর শখের জব ছিল। আই নো। তাহলে হুট করে রিজাইন দিয়েছিস কেন? এর জন্য সবকিছুর একটা লিমিটেড থাকতে হয়, যে এভাবে লিমিট ক্রস করে কেউ লাইফে লিড করতে পারে না। তুই আজকাল যা শুরু করেছিস তাতে খুব শীঘ্রই মরে যাবি তুই। গাইস, ওর সাথে থাকতে থাকতে বিড়ালটাও অসভ্য আর উগ্র হয়ে যাচ্ছে। আমাদের উচিত বিড়ালটাকে হেফাজত করে নেওয়া, নয়তো কোনদিন দেখবি বিড়ালটারও অতিরিক্ত ডিপ্রেশনে নোজ ব্লিডিং হচ্ছে। ওদের এক একজনের যুক্তি শুনে জাঙ্কুক বিরক্ত হয়ে কর্কশ আওয়াজে বলল, আহ চুপ করবি তোরা। আমি ডিপ্রেশন হয়ে ঘরে বসে থাকার জন্য মোটেও জব ছাড়িনি, বাংলাদেশে যাব তার জন্য ছেড়েছি। কি তুই অবশেষে বাংলাদেশে ফিরছিস? একেবারের জন্য যাচ্ছি না, বেশ কিছু হিসাব নিকাশ বাকি পড়ে আছে, সেগুলো সুদে আসলে মেটাতে যাচ্ছি। তাছাড়া আরো একজনকে খুব কাছে থেকে শাস্তি দেওয়াটা বাকি আছে। আমি এবার বাকির খাতা খুব বেশি দিন ফেলে রাখি না। তিরক করে ছুঁড়ে ফেলার মতো কথাগুলো উগড়ে দিয়ে থানকে নিয়ে উঠে যায় জাঙ্কুক। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকিয়ে ওদের উদ্দেশ্যে বলে, বাই দ্য ওয়ে, শি ইজ নট বিড়াল ছানা, হার নেম ইজ থান। জাঙ্কুক চলে গেলে সুগা আর ইউনো জিমিনের কাঁধে হাত দিয়ে অস্পষ্ট সুরে বলে, দোস্ত এবারের ভ্যাকেশন বাংলাদেশে কাটালে কেমন হয়? সুগা দাঁত কটমট করে এক হাত ঝাড়া মেরে জিমিনের কাঁধ দিয়ে সরিয়ে দিয়ে বলল, কেমন হয় সেটা পরে বলছি, তার আগে তুই আমার বউয়ের কাছ থেকে হাত ছড়া গর্ধপ। আজ একটা বউ নেই বলে বন্ধুরাও মীর জাফরের মতো আচরণ করে। দেখতে পারছি না, ছুতে পারছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো। এই তোমার কেমন থাকা জীবন জাঙ্কুক? ল্যাপটপের কিবোর্ডে একটু টাইপ করতে থামলো তে। অতঃপর জীবন জাঙ্কুক খচিত ইমেল অ্যাকাউন্টটা এখনো সেভ করা রয়েছে। সেটার সেট অপশনে ক্লিক করে চোখ বোলালো মেল অ্যাকাউন্টের পাশে এঁটে থাকা ছোট্ট ডিপেতে। ডিপেতে দেখা যাচ্ছে রোদ চশমা আর ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত জাঙ্কুককে, যে বাইকে হেলান দিয়ে উড়োর উপর হেলমেট নিয়ে নির্বিঘ্নে আকাশের দিকে তাকিয়ে আছে। গম্ভীর মুখখানাতেও কি স্নিগ্ধ লাগছে তাকে। এই ছবিটা বেশ কিছু বছর আগে তোলা হয়তো। দেশে ফেরার পর
আজ প্রায় 7 দিন যাবত এই একই কাজ ক্রমাগত করে যাচ্ছে কে? ও জানে না এই মেল অ্যাকাউন্ট আদৌ জাঙ্কুক ব্যবহার করে কিনা, কিন্তু ওই যে আশাই বাঁচে চাষা, সেরকমই বুকের মাঝে জমে থাকা একটা তীব্র দহন আর একটা অনাকাঙ্ক্ষিত আশাকে সামনে রেখে প্রতিদিন জাঙ্কুকের অ্যাকাউন্টে মেল পাঠাইতে। কি জানে হুড় করে জাঙ্কুকের চোখে পড়লেও তো পড়তে পারে, কারণ এটাই জাঙ্কুক নিজ থেকে যোগাযোগ না করলে এছাড়া যোগাযোগ করার মতো আর কোনো উপায় নেই তার কাছে। মেল পাঠানো শেষ হলেই সেই কখন থেকে একদিনে জাঙ্কুকের ছবির দিকে একদিনে তাকে মনে মনে ভাবছে তে, কতদিন আপনাকে দেখি না, আপনি কত দূরে? আপনার ছবির দিকে তাকালেও হৃদয়টা কেঁপে ওঠে আমার। বরাবরই মনে হয় 1000 মাইলের দূরত্বে নিজের অতি মূল্যবান কি যেন ফেলে রেখে এসেছি আমি। আমার মস্তিষ্কটা গভীরভাবে ভাবতে থাকে কি সেই জিনিস, তখনই মনে পড়ে যায় আমার অন্তরটাকেই তো আপনার মাঝে ফেলে রেখে এসেছি আমি। এখন আপনিহীন আমার অস্তিত্ব যে পৃথিবীর বুকে থেকেও নেই। 6 মাস আগে যখন আমেরিকাতে প্রথম পা রেখেছিলাম তখন কি জানতাম কেউ একজন আমার জন্য বুকের ভিতরে ভালোবাসার পাহাড় জমিয়ে দিন রাত দারুণ কষ্টে অতিবাহিত করছে, আর সেই কষ্ট শুধু আসলে ফেরত দিচ্ছেন এখন আপনি আমাকে। আপনি সত্যি পাষাণ আর নির্দয়। আপনি আমাকে না দেখে বেশ ভালোই থাকতে পারেন, শুধু শুধু সামনে এলে আমাকে ব্যথা দেওয়ার জন্য পাগলামি আর রাগটা দেখানোর জন্য নাটক করেন। এখন সবই বুঝতে পারছি আমি। প্রথমে ভালোবাসা, তারপর অভিমান, অতঃপর সবশেষে বুক ভাঙা কাতর কান্না। এভাবে যাচ্ছে তে দিন। তে ভালো নেই, ভালো থাকার কথাও না। এক অষ্টাদশীকে নিজের প্রেমে পাগল করে দিয়ে জাঙ্কুকের আর খোঁজ নেই। যে জাঙ্কুক জিদের তোপে গত 8 বছর আগে ধরে বাংলাদেশে আসেনি, সে কখনই হুট করে শুধুমাত্র তের টানে বাংলাদেশে চলে আসবে না নিশ্চয়ই। তে হলফ করে বলতে পারে জাঙ্কুক আসবে না, আর এখানেই হতো তের আপাগত অসহায়ত্ব আর দুঃখের দিনের সূচনা। তে তখনও টেবিলের উপরে মাথা এলিয়ে রেখে ল্যাপটপে জাঙ্কুকের ছবির দিকে তাকিয়ে অযাচিত চিন্তায় বিভোর হয়েছিল। চোখের কানিজ দিয়ে গড়া ছিল অশ্রুসিক্ত নোনা জল। ঠিক সেই সময় হুট করে রুমে প্রবেশ করলো সুজি। রুমের মধ্যে কারোর উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ল্যাপটপ বন্ধ করে চোখ মুছলতে দেখলো দরজার কাছে সুজি দাঁড়িয়েছে। আজকাল সুজির মুখের দিকে তাকানো যাচ্ছে না আর, সবসময় মুখটা এইটুকু হয়ে শুকিয়ে থাকে। সুজির শুকনো মুখটার দিকে তাকিয়ে তে কলা খাতে নামিয়ে বলল, কিছু বলবি আপা? হ্যাঁ, তোর সাথে একজন দেখা করতে এসেছে, ছাদে গিয়ে দেখ, অপেক্ষা করছে বোধহয়। প্রেমিক পুরুষের হাজার কিলোমিটার দূরত্বে নেতিয়ে যাওয়া মনটাকে হুট করে লাফিয়ে উঠেতে হৃদয়ের ভিতরে কোথা থেকে প্রদীপ শিখার ন্যায় দপ করে জ্বলে উঠল এক ফালি আশার আলো। সুজির সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট না করে তে তড়িৎ করতে গায়ের সাথে উন্না পেঁচিয়ে ছুট লাগালো ছাদের দিকে। জগকুঞ্জের 3 তলা বিশিষ্ট বিশাল মহলের লম্বা করিডোর পেঁচিয়ে চিড়িকটার কাছে আসতেই হাঁপিয়ে উঠল তে। দিনের দ্বীপ্রহ চলমান, তবু চারদিকে চৈত্র মাসের খাকা রৌদ্রতে চোখ জ্বলে যাচ্ছে। এই সময় ছাদের দিকে তাকিয়ে কেমন গলা শুকিয়ে আসছে ওর। মনে হচ্ছে পা রাখার সঙ্গে সঙ্গে পুরো ফোসকা পরে চামড়া উঠে আসবে। অনেকগুলো দিন আমেরিকার বরফ শীতল ঠান্ডায় আবহাওয়া থেকে এসে এই রোদে চোখের ঝলকে তের কাছে অগ্নিশিখার মতো ভয়ঙ্কর লাগছে। তাই কিছুক্ষণ চিলেকোঠার ঘরের সামনে দাঁড়িয়ে থেকে গলা ঝেড়ে ঢাকলো তে। শুনছেন, এদিকে আমি। প্রিয় মানুষটার আগমন কোন দিক দিয়ে আসবে ঠাই করা যাচ্ছে না, তাই সহসাই ওদিক ওদিক উকি দিতে লাগলো তে। কিছু সময় যেতে ওর চোখের সামনে দৃশ্যগত হলো সেই মানুষটার, কিন্তু এ তো জীবন জাঙ্কুক নয়। জীবন জাঙ্কুকের ধারের কাছেও কেউ নয়। অবশ্যই ঝটকা টান সামলাতে না পেলে হতভম্ব হয়ে সামনের মানুষটার দিকে তাকিয়ে আছে তে। কেমন আছিস তে? চঞ্চলা হাসিতে ঠোঁট প্রসারিত করে প্রশ্ন ছড়ল লিসা। অনেকদিন বাদে দেখা, তাই মেকি এসে তে বলে, হ্যাঁ ভালো আছি। চিরাচরিত্র মিথ্যা কথা, যা ওর চোখ মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে। তাও বলতে হয়, তাই বলল। কিন্তু তুই হঠাৎ জাঙ্কুক কুঞ্জে? তোর সাথে দেখা করতে এলাম। সুজি আপু ডেকে পাঠিয়েছিল। তোর নাকি মন মেজাজ ভালো নেই? তেমন কিছু না, আমি ঠিক আছি। তের কথা তেলিসা কিছু বলল না, শুধু নির্লিপ্ত চাহিদা অকতারে মনে মনে বলল, এক সিহন ভাইয়ের জন্য কি হাল হয়েছে মেয়েটার। নাদুস নাদুস মাখনের মতো শরীরটা শুকিয়ে 14 বছরের নাবালিকার মতো লাগছে। গলার হাড় হাড়ি সব বোঝা যাচ্ছে। তাও বলছে ও নাকি ঠিক আছে। সিহন ভাই যে কেন তের একতরফা ভালোবাসা বুঝলো না কে জানে। লিসা তখন থেকে চুপ করে আছে বলে তে বলল, দাঁড়িয়ে থাকবি, চল নিচে যাই। এই বাড়িতে তো প্রথম এলি, তোকে জগকুঞ্জ ঘুরিয়ে দেখাই। লিসা না সূচক মাথা নাড়িয়ে তের হাতে হাত রেখে বলল, তোকে আমার সামনে খুশি থাকার ভান করতে হবে না তে। আমি জানি তুই পড়ছিস, তবে আমি জিজ্ঞাসা করবো না কেন এই দহন। সেটা না হয় তোর ভিতরেই থাকুক। আমি শুধু বলতে এসেছি, এভাবে মনমরা হয়ে ঘরে আর কতদিন বসে থাকবি বল? যে যাওয়ার তো সে চলে গিয়েছে, তাই বলে তো তোর জীবনটা থেমে থাকবে না, তাই না? আমি বলি কি, তুই আবারও পড়াশোনাতে মন দে। এই মুহূর্তে একাডেমিক পড়াশোনায় মন বসানোর মতো মন কিংবা মস্তিষ্কের অবস্থা আমার নেই লিসা। আমার একটু সময় লাগবে। তাছাড়া ইউএসএ তে আমি ইকোনমিক্স নিয়ে পড়তাম, এখন আবার হুট করে এখানে কি নিয়ে শুরু করব তাও ঠিক বুঝে উঠতে পারছি না। তে, তোর তো সাহিত্য বেশ পছন্দ, তুই নোবেল পড়তে ভালোবাসিস। তুই একটা কাজ করতে পারিস, তুই বাংলা একাডেমিক সাথে ভর্তি হয়ে যা না। ওখানে প্রতিদিনই সাহিত্যের আসন বসে। বিভিন্ন ধরনের কবি, সাহিত্যকার, গল্পকাররা ওখানে এসে নিজেদের লেখা কবিতা, গদ্য, উপন্যাস এসব পাঠ করে অন্যদের উৎসাহিত করে। ভেতরে পাবলিক লাইব্রেরিও আছে, একদম মনোরম শান্তি শান্তি পরিবেশ। যারা একটু নিরিবিলিতে সাহিত্য চর্চা কিংবা
উপন্যাস লেখার মন দিতে চায় তারাই কেবল ডিপ্রেশন বলে একাডেমির বইয়ের মাঝে কিংবা সাহিত্যের আড্ডায় ডুব দেয়। তাছাড়া পাশের চারুকারো একাডেমিতে আমি প্রতিদিনই আঁকা আঁকি আর সর্বকাজ শিখতে চাই। তুই যদি সাহিত্য কলায় ভর্তি হোস তাহলে দুজন মিলে প্রতিদিন একসাথে যাব। লিসার কথাটা একেবারেই ফেলার মতো নয়, বরং তের ভাঙ্গাচোরা মনটা ভালোই আগ্রহ পেল এই প্রস্তাবে। সেই সাথে মস্তিষ্ক আবারও খেলে গেল আবার একটা কৌশলীয় পরিকল্পনা। এই সুযোগ মাকে ভুলিয়ে ভালিয়ে পড়াশোনার নাম করে বিয়ে দেখা থেকে আটকানো যাবে। তাছাড়া সাহিত্যে মা বেশ আগ্রহ। আমি একাডেমিতে ভর্তি হতে চাই এটা শুনলে না করবে না নিশ্চয়। তে কিছু একটা ভাবছি দেখে লিসা ব্যথা তুলো কণ্ঠে বলল, একটু সময় নেই, তারপর না হয় সিদ্ধান্ত নিস। আর হ্যাঁ, ওসব পেছনের কথা ভুলে যা। দেখবি তোর জীবন এমন কেউ আসবে যে তোর চোখের দিকে তাকিয়ে ভালোবাসার গভীরতা মাপতে পারবে। হাত বাড়িয়ে নয়, বরং হৃদয় বাড়িয়ে স্পর্শ করবে তোর সুপ্ত অনুভূতিগুলোকে। কি বলছিস তুই এইসব লিসা? আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুতেই উনি। সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এখন আর ওনাকে ছাড়া দ্বিতীয় পুরুষকে আমি আমার জীবনে কল্পনা করতে পারি না। উনি ছাড়া অন্য কেউ স্পর্শ করার আগে মরণ হোক আমার। লিসা বুঝতে পারে মেয়েটা সিহন ভাইয়ের প্রতি খুব সিরিয়াস, তাই ভুলে যাওয়ার কথাটা বাড়িয়ে আর মন খারাপ করালো না থেকে। আচ্ছা রাখ এসব মন খারাপের কথা, আমি এটা থেকে কি করলি তাই বল। আয় বলছি। নিকট আধারে ছেয়ে গেছে অন্ধকারের আকাশ। সূর্যের শেষ লালিমাটুকু অবশিষ্ট নেই আর। চারদিকে ভ্যাপসা গরম। শেষ রাতে কালবৈশাখী ঝড় হলেও হতে পারে। পশ্চিম আকাশে বিদ্যুৎ চমকানো গতিবেগ দেখে মনে হচ্ছে সেটা। তে মাত্র লিসাকে গেট থেকে রিকশায় তুলে দিয়ে ফিরে এলো। ভ্যাপসা গরমে জীবনটা অতিষ্ঠ, তার উপর হাঁটু সমান লম্বা চুল অনেকটা শুকিয়ে যাওয়াতে এতটা লম্বা চুলের ভার বইতো আজকাল কষ্ট হয় তের। ও কোনো রকম চুলগুলো মাথার উপরে জোর করে বাঁধতে বাঁধতে অন্তর্মহলের দিকে যাচ্ছিল। তখনই ও পাশের বাগান বিলাসের ঝোপ আড়াল থেকে ওর কানে ভেসে আসে সুজির অস্পষ্ট কিছু কথা। সুজির কথাগুলো ভালো মতো ঠাই করার জন্য এগিয়ে গিয়ে বাগান বিলাসের অন্য পাশে দাঁড়িয়ে শুনতে পেল কান্নারত সুজির শেষ কথাটা। আমার বিয়ে হয়ে গিয়েছে জেহব সাহেব, আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমার জন্য দ্বিতীয়বার আপনাকে কষ্ট পেতে হলো। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি মোটেও ভালো মেয়ে নই, খুব খারাপ। সব ছেলেদের সাথে এরকম ভালোবাসা নাটক করি। আমি আপনার এক্স ইউজিনের থেকেও খারাপ। আমাকে বিয়ে করে আপনি একটুও ভালো থাকবেন না, তাই যা হয় ভালোর জন্য হয়। সবকিছু মেনে নিন, আমাকে ভুলে যান। ওপাশ থেকে জেহব কি বললো না বললো কিছুই শোনা গেল না। উল্টো সুজি আবার বলে উঠলো, আমার স্বামী আমাকে ডাকছে জেহব সাহেব, আমাকে যেতে হবে। কাল বাসর রাত ছিল কিনা, ডাকবেই তো। এখন রাখছি, আর কখনো কথা হবে না আমাদের। দোয়া করি আপনি আমিরের কাছে সত্যিকারের সোলমেট কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবেন। তখন আমাকে কিংবা আমার দেওয়ার পাথরের মতো আঘাতগুলো মনে পড়বে না। আপনি খুব সুখী হবেন। এরপর কল কাটার পিক পিক আওয়াজ হলো। বোধহয় জেহবি লাইনটা কেটে দিল। আমি জানি না আপনার মতো পিতল হাটকে কষ্ট দিয়ে আমি কোনোদিন সুখের মুখ দেখতে পাবো কিনা, আর না আমি আপনাকে কখনো ভুলে যেতে পারবো। অস্পষ্ট কথা বলেই শুকনো মরমর পাতার উপর ধাপ করে বসে বোপা কান্নায় ফেটে পড়লো সুজি। সুজির এহেন হাল না হলে কে হয়তো ছুটে গিয়ে জেহবের সাথে কথা বলতে চাইতো, জেহবের মাধ্যমে জাঙ্কুকেরও খোঁজ নিত। কিন্তু এখন তো সেটা সম্ভব না। আপাতত সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রাগে ফুঁসছেতে বনের উপর রাগটা যেন পাহাড় সমান উঠে এসেছে। নিজের রাগটা দমাতে না পেরে বড় বড় পা ফেলে এগিয়ে গেল সুজির সামনে। এভাবে শুধু শুধু মিথ্যা বলে একজনকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কি মানে হয় আপা? সুজি দু হাতে মুখ চেপে ধরে কান্নার আওয়াজ সংবরণ করছে ঠিকই, কিন্তু ওদিকে হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কান্নার তালে তালে। বোনের এরকম ভাবে কাঁদতে দেখে মনটা টুটলো না তের। ও দ্বিগুণ আওয়াজে বলে উঠলো, কি হলো বল আপা, কেন করলে এটা? যে মানুষটা হাজার মাইল দূর থেকে নম্বর সংগ্রহ করে তোকে কল দিয়ে তোর খোঁজ নিতে ভুললো না, তাকে তুই এভাবে ফিরিয়ে দিলি। অথচ আমাকে দেখ, চাতক পাখির মতো ছটফট করছে জীবন জাকুকে একটুখানি খবর পাওয়ার জন্য। কিন্তু জীবন জাকুক তো জেহব ভাইয়ের মতো এতটা দয়াশীল নয়। তাহলে কেন করলে এটা? যা করেছি চিন্তা ভাবনা করে বুঝে শুনে করেছি। তোর টেনশনে এমনিতেও মায়ের শরীরটা খারাপ যাচ্ছে। বাড়িতে প্রতিনিয়ত একের পর এক ঝামেলা লেগেই আছে। এখন যদি এসব বলে আমি মাকে নিরাশ করি তাহলে মা আর বাঁচতে পারবে না তে। পরিবারের বড় সন্তানের জন্মই হয় স্যাক্রিফাইস করার জন্য। আমি না হয় মায়ের কথা ভেবে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলাম, এ আর এমন কি? কথা শেষ করে পুনরায় কান্নার জোয়ারে ভেঙে পড়লো সুজি। সুজির কথাই যুক্তি আছে, কিন্তু সুজির ভালোবাসা না মানার মতো তো কোনো কারণ নেই। সুজি তো আর নিজের সৎ ভাইয়ের প্রেমে পড়েনি, আর না জাঙ্কুকের মতো মায়ের সাথে জেহব ভাইয়ের কোনো ব্যক্তিগত ঝামেলা আছে। তাহলে মাকে একবার খুলে বলতেই বা সমস্যা কি? সুজির এরকম কান্নাকাটি দেখে তে সিদ্ধান্ত নিল ও মাকে গিয়ে সত্যিটা বলবে, নরম সুরে বোঝানোর চেষ্টা করবে, তারপর যা হওয়ার হোক। নিজের সিদ্ধান্তকে সর্বাধিক প্রাধান্য দিয়ে সুজিকে রেখে দ্রুত ত্যাগ করলো জায়গা। মায়ের রুমের দিকে যেতে যেতে মনে মনে ভাবলো, আমি না হয় জীবন জাকুকের প্রেমে পড়ে খুব বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আপা তো তেমন কিছু করেনি। তাহলে আপা
কেন নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাবে না? সন্ধ্যাবেলায় এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে একটুখানি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল মিসেস আইয়ুব। বাংলাদেশে ফিরে আজকে প্রথম অফিসে গিয়েছিল তিনি। অফিস থেকে ফিরে সব ফাইলপত্র গুছিয়ে রেখে কেবলই শুতে যাবে, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করলো তে। তের সাথে আজকাল খুব একটা কথা বলা হয় না মিসেস আইয়ুর। তের চোখের দিকে তাকালেই জাকুকের জন্য এক অদম্য ব্যথাতুল্য ভালোবাসার জোয়ার দেখতে পায় তিনি, যা মিসেস আইয়ু মোটেও পছন্দ করে না। নিজের সৎ ছেলের সঙ্গে কিভাবে তার মেয়ে, ছি ছি, ভাবতেও বিরক্ত লাগে তার। অগতরে সেসব চিন্তা সরিয়ে দিয়ে হেডবোর্ডে গা এলিয়ে দিয়ে বইয়ের পাতায় চোখ বোলাতে বোলাতে বলল, কি প্রয়োজন? তে প্রথমে কিছুক্ষণ তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল, তখন পুনরায় আবার ভেসে এলো কথা। কিছু বলার না থাকলে যেতে পারো, আমি একটু রেস্ট করব। মা, আপা একজনকে ভালোবাসে, তুমি গাই ভাইয়ার সাথে আবার বিয়েটা দিও না। আপা মুখ ফুটে কিছু বলবে না তোমাকে, কিন্তু ভিতরে ভিতরে কষ্টের বোঝা বইতে বইতে আপা হয়তো মরেই যাবে। এর কথায় তৎক্ষণাৎ হাতের বইটা ডিভানে ছুঁড়ে মেলে গভীর গলায় প্রশ্ন করলো মিসেস আইয়ু, সে আবার কার সাথে নষ্টামো করে বেরিয়েছে? নোংরা কথাটা যে আকারে ইঙ্গিতে থেকে বলা হয়েছে সেটাতে ভালো মতোই বুঝতে পেরেছে, তবু মায়ের কথায় গায়ের নামে কি বলল, যে হোক ভাইয়াকে, সিএফও অফ জেকে গ্রুপ। মায়ের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়াতেই কোথা থেকে যেন শক্তপোক্ত চরের আঘাত এসে তের গালে হামলে পড়ল। শরীরটা বেশ দুর্বল, তার উপর এত জোরে চড় খাওয়াতে তে দুর্গতম পিছিয়ে গেল। তীব্র ব্যথায় চড় খাওয়া গালে হাত দিয়ে চোখ দুটো খিজে বন্ধ করে রেখেছে ও। তের দিকে তাকিয়ে রাগে ফুঁসাতে ফুঁসাতে সুজি বলল, তোকে আমি এসব বলতে বলেছি? সত্যি করে বলতে, আমি কি একবারও বলেছি মাকে গিয়ে এসব বলতে? তাহলে কেন বললি? আমি তো মিথ্যা কিছু বলিনি আপা, তাছাড়া যা বলেছি তোর ভালোর জন্যই। কে বলেছে তোকে আমার ভালো করতে? আমি বলেছি? আমার ভালো করতে গিয়ে এখন মায়ের যদি কিছু হয়ে যায় তখন কি করবি তুই? এমনিতেই সারা ঘরে একাই অশান্তি বাঁধিয়ে রেখেছিস, আর কত অশান্তি হলে থামবি তুই, বল আমায়। সুচির প্রতিটা ঝাঁঝালো কথায় তে ডুকরে কেঁপে উঠছে। ওর শরীরটা যেন আর নিতে পারছে না এই অশান্তি, অথচ যার কারণে এই নরক জীবন যাপন তারই তো হদিশ নেই। সে আদৌ বাংলাদেশে ফিরবে কিনা তাও জানা নেই তের, অথচ সব অপবাদ সব তিরস্কার এসে জুটছে তের কপালে। বিয়ের পরে তো এসব অশান্তির ভয় পেয়েছিল তে। নিজের আকাশচুনি রাগকে দমাতে না পেরে সুজি আরো কিছু বলবে তার আগে মিসেস আইয়ু বলে উঠলো, তোমরা দুজনেই এক্ষুনি বেরিয়ে যাও, শরীরটা ভালো লাগছে না আমার, একটু একা থাকতে চাই। মা, কোথায় খারাপ লাগছে তোমার? বলো আমায়, মাথা টিপে দিব একটু। চুপচাপ বাইরে যাও। মিসেস আইয়ুর রাশভারী আওয়াজে অন্তরাত্মা কেঁপে উঠলো সুজির। ও তৎক্ষণাৎ তের হাত ধরে গম্ভীর কণ্ঠে বলল, চল এখান থেকে।